হ্যালো বন্ধুরা, পিজি এন্ট্রান্সের এমসিকিউ প্র্যাকটিসের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা কোশ্চেন পেপার যেটা পেয়েছি তা হচ্ছে গিয়ে পিইউএমডিইটি অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে এমএ এন্ট্রান্সের এক্সাম হয় তাদের তরফ থেকে 2018-এ কন্ডাক্ট হওয়া একটা কোশ্চেন পেপার, যেটা টোটাল ফুল মার্কসের ছিল এবং এখানকার 50খানা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর আপকামিং ভিডিওস। তো এই চ্যানেল স্পেশালি ডেডিকেটেড ইংলিশ সাবজেক্টের, তোমরা যারা বিভিন্ন এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিচ্ছ বা ইউজিসি নেট সেটের জন্য প্রিপারেশান নিচ্ছ ওদের জন্য এই আমরা বিভিন্ন ধরনের মেটেরিয়ালস ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকি। এবং চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন থেকে দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নে বলেছে, ইন ওল্ড ইংলিশ পোয়েট্রি দ্য থুলা ইজ। ওল্ড ইংলিশ পোয়েট্রিতে এই থুলা বলতে কি বোঝানো হচ্ছে? আ ভার্স প্যাটার্ন, আ মেটারিক্যাল লিস্ট অফ নেমস, আ স্ক্যান্ডিনেভিয়ান পোয়েটিক ফর্ম, আ হিরোইক ইনভোকেশন। এবং এটার সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি এখানকার সঠিক উত্তর, আ মেটারিক্যাল লিস্ট অফ নেমস। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন। হুইচ ওল্ড ইংলিশ পোয়েম ইজ রেফার্ড অ্যাজ আ গ্লিম্যান সং বাই বিওল্ফ পোয়েট? ব্যাটল অফ ম্যালডন, ব্যাটল অফ ব্রুডেনবার্গ, দ্য ব্যাটল অফ ফেনিন্সবার্গ অ্যান্ড ওয়ালডেয়ার। এবং এটার সঠিক উত্তর হবে অপশন সি, দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং পোয়েমস বিগিনস অ্যাজ এ ড্রিম অন দ্য ম্যালভার্ন হিলস অন এ মে মর্নিং? ম্যালভার্ন হিলস এবং মে মর্নিং এই দুটো থেকে তোমাদেরকে গেস করতে হবে সঠিক উত্তর কি। পার্ল, দ্য ড্রিম অফ দ্য রোড, বুক অফ দ্য ডাচেস, পায়ার্স প্লাউম্যান। হ্যাঁ, এটা উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা পায়ার্স প্লাউম্যান হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য টেলস ইন ক্যান্টারবেরি টেলস ইজ আ বিস্ট ফেবল? দ্য মার্চেন্টস টেল, দ্য নানপ্রিস টেল, দ্য মিলার্স টেল, দ্য ক্লার্কস টেল। এবং এটার সঠিক উত্তর হবে দ্য নানপ্রিস টেল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ভার্স ফর্মস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইংল্যান্ড বাই টমাস ওয়েট? আয়াম্বিক পেন্টামিটার, আলেকজান্ড্রাইন, অটোভার রাইমা অ্যান্ড টারজা রাইমা। তো এখানে কিছু মিসপ্রিন্ট রয়েছে, বাট সঠিক উত্তর যেটা হবে তা হচ্ছে গিয়ে আয়াম্বিক পেন্টামিটার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, নেম অফ থিয়েটার্স সাম অফ হুজ শেয়ার্স ওয়ার ওন বাই উইলিয়াম শেক্সপিয়ার? দ্য রোজ থিয়েটার, দ্য ব্ল্যাকফেয়ার থিয়েটার, ফরচুন প্লে হাউস, দ্য সোয়ান। এইটার সঠিক উত্তর গ্লোব থিয়েটার হওয়া উচিত। এই গ্লোব থিয়েটারের সাথে শেক্সপিয়ার কিন্তু কানেক্টেড ছিলেন। এখানে যেহেতু ওই অপশানটা নেই তাই আমরা এই প্রশ্নটা স্কিপ করছি। তোমরা যদি চাও বা সঠিক উত্তর যদি তোমরা জানো তাহলে এটা তোমাদের মতন করে অ্যান্সার করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, দ্য বুক অফ ফিলিপ স্প্যারো ওয়াজ রিটেন বাই। দ্য বুক অফ ফিলিপ স্প্যারো ওয়াজ রিটেন বাই ফিলিপ সিডনি, মাইকেল ড্রেটন, জন স্কেলেটন আর টমাস লজ। এবং এটা সঠিক উত্তর হবে জন স্কেলেটন। পরের প্রশ্ন, অ্যাংলো স্যাক্সন অ্যাটিচিউড ইজ আ হিস্ট্রি অফ ইংলিশ সোশ্যাল কাস্টম, আ নভেল বাই অ্যাঙ্গাস উইলসন, আ সোশিওলজিক্যাল ট্রিটিজ অন আর্লি ইংলিশ ট্রাইবস, আ লস্ট ফ্র্যাগমেন্ট অফ বিটস, এক্লেসিয়াস্টিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ। তাহলে এই অ্যাংলো স্যাক্সন অ্যাটিচিউডটা কি? এবং এর সঠিক উত্তর হচ্ছে এই অ্যাংলো স্যাক্সন অ্যাটিচিউড ইজ আ নভেল বাই অ্যাঙ্গাস উইলসন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিলস উইথ কনভারসেশন বিটুইন আ হান্টার অ্যান্ড এ ফিশারম্যান? আর্ন বেরিয়াল, অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড, দ্য কমপ্লিট অ্যাংলার, দ্য আনফর্চুনেট ট্রাভেলার। এবং এটা সঠিক উত্তর হবে দ্য কমপ্লিট অ্যাংলার, আইজাক ওয়ালটনের লেখা এই একটা বিখ্যাত লেখা, যেটা যার মেইন থিম কিন্তু হান্টার অ্যান্ড আ ফিশারম্যানের মধ্যে একটা কনভারসেশন ওইটা। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, হু অ্যামাং দ্য ফলোয়িং ক্রিটিক্স কন্ট্রিবিউটেড টু রেভলিউশন অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি? হারবার্ট গ্রিয়ারসন, প্যাট্রিক কার্টওয়েল, উইলিয়াম এমসন, টি.এস. এলিয়ট। এবং এটা সঠিক উত্তর হবে মেটাফিজিক্যাল পোয়েট টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট তিনি তার মেটাফিজিক্যাল পোয়েটস বলে একটা এসে ছিল 1920-তে পাবলিশ হওয়া এই এসে, যেখান থেকেই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির যারা রাইটাররা যারা ছিলেন তারা ফেমাস হতে শুরু করেন এই টি.এস. এলিয়টের মাধ্যমে। পরের প্রশ্ন, সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং ডেটস দ্য ইয়ার্স অফ দ্য গান পাউডার প্লট। অর্থাৎ গান পাউডার প্লট যে কনস্পিরেসিটা হয়েছিল এটা কত সালে কন্ডাক্ট করা হয়েছিল? 1620, 1605, 1674, 1642। এবং এর সঠিক উত্তর হবে অপশন বি, 1605। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পোয়েম ইজ এ ইউলজি?
to the family seat of the Sir Philip Sidney. Underwood's to Penhurst epithet to the Countess of Pembroke the Triumph. এটা সঠিক উত্তর হবে দ্য পেনহার্স্ট। তোমরা এখানে গুলোবে না ইউলজি আর এলিজি। কিন্তু পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য লেভিয়েথান বাই থমাস হবসেস ট্রিটিজ অফ দ্য সেম নেম রেফার টু? অর্থাৎ এই লেভিয়েথানের সেম নেম আর কি ছিল? আ মিথিক্যাল মনস্টার, ইংল্যান্ড, দ্য সোভারেন পাওয়ার, দ্য চার্চ। এবং এটার সঠিক উত্তর হবে সোভারেন পাওয়ার। পরের প্রশ্ন, অ্যাপেলিয়ন ইজ এ ক্যারেক্টার ইন হুইচ অফ দ্য ফলোয়িংস? অর্থাৎ এই অ্যাপেলিয়ন বলে যে ক্যারেক্টারটা, এটা কোথাকার ক্যারেক্টার? স্যামসন অ্যাগনিস্টিস, পিলগ্রিম প্রোগ্রেস, রেপ অফ দ্য লক, ব্যাটেল অফ দ্য বুকস। পিলগ্রিমস প্রোগ্রেস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, হু ইন হিজ প্রোজ ওয়ার্ক ডেভেলপ দ্য ইন্ডাকটিভ মেথড অফ রিজনিং? এই ইন্ডাকটিভ মেথড রিজনিংয়ে কে প্রথম ব্যবহার করেছিলেন? টমাস ব্রাউন, বেন জনসন, ফ্রান্সিস বেকন, ডক্টর স্যামুয়েল জনসন। এটা সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্সিস বেকন। পরের প্রশ্ন, আইডেন্টিফাই অ্যামং দ্য ফলোয়িং দ্য ন্যারেটিভ ইন দ্য ক্যান্টারবেরি টেলস নট রিটেন ইন ভার্স? অর্থাৎ ক্যান্টারবেরিসের কোন টেলসটা যেটা ভার্সে লেখা নয়? নানপ্রিস টেল, চসার্স টেল অফ স্যার থপাস, দ্য মিউনিসিপাল টেল, দ্য পার্সনস টেল। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য পার্সনস টেল। Who felt that Donne for not keeping up accent deserved hanging? অর্থাৎ ডানের সম্পর্কে এই মতবাদ কে করেছেন? রবার্ট ক্র্যাশো, ডক্টর স্যামুয়েল জনসন, বেন জনসন, টমাস ব্রাউন। এবং এর সঠিক উত্তর হবে বেন জনসন। পরের প্রশ্ন, দ্য নেম অফ দ্য অথার অফ দ্য নভেল দ্য ফিমেল কুইকজোট অর দ্য অ্যাডভেঞ্চার্স অফ অ্যারাবেল্লা? এই দ্য ফিমেল কুইকজোট বলে যে লেখাটা, এটা কার? সারা স্কট, ম্যারি ওটলি মন্টেগিউ, স্যারা ফিল্ডিং, শার্লট লেনক্স। এর সঠিক উত্তর হবে অপশন ডি, শার্লট লেনক্স। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য পিরিয়ডিক্যাল রিচার্ড স্টিলি ডিড নট এডিট? এর মধ্যে কোনটা রিচার্ড স্টিলি কখনো এডিট করেননি? লন্ডন গ্যাজেট, দ্য গার্ডিয়ান, দ্য স্পেকটেটর, দ্য ট্যাটলার। এবং এর সঠিক উত্তর হবে অপশন এ, লন্ডন গ্যাজেট। পরের প্রশ্ন, হুইচ 18th century work features the letter of the Chinese traveler Lian Chi Al-Tangi? The Traveller or the Prospect of Society, The Travels of Din Muhammad, The Citizen of the World, The Man of Fling। এবং এইটার সঠিক উত্তর হবে অপশন সি। যাচ্ছি পরের প্রশ্নে, The passions are perfectly unknown to her. She rejects even a speaking acquaintance with that stormy sisterhood. Who is Charlotte Bronte referring to? এই যে স্ট্রমি সিস্টারহুড বলতে শার্লট ব্রন্টি কাকে বলেছেন? ম্যারি শেলিকে, জেন অস্টিনকে, অ্যান ব্রন্টিকে আর ফ্রান্সিস বার্নিকে? এবং এর সঠিক উত্তর হবে অপশন বি, জেন অস্টিন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং নভেলস ডিড হেনরি ফিল্ডিং ডেসক্রাইবড অ্যাজ এ ফিস্ট হুজ মেইন কোর্স ওয়াজ হিউম্যান নেচার? অ্যামেলিয়া, জোসেফ অ্যান্ড্রু, জোনাথন উইল দ্য গ্রেট অর টম জোন্স? এবং এর সঠিক উত্তর হবে অপশন ডি, টম জোন্স। পরের প্রশ্ন, which 18th century novel deliberately disrupts narrative coherence to explore the relativity of time in human experience? A Sentimental Journey, The Adventure of David Simple, Tristram Shandy, The Adventure of Shelley Williams? এবং এর সঠিক উত্তর হবে অপশন সি, ট্রিস্ট্রাম স্যান্ডি। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দিস নভেল ডিড উইলিয়াম গডউইন পোর্ট্রে মেরি উলস্টনক্রাফট? অর্থাৎ মেরি উলস্টনক্রাফটের একটা মেরি উলস্টনক্রাফটের সম্বন্ধে এইরকম একটা পোর্ট্রে করেছেন উইলিয়াম গডউইন, তার কোন নভেলে? সেন্ট লিওন, দ্য অ্যাডভেঞ্চার অফ শেলি উইলিয়ামস, ম্যান্ডেভিল অর ডেলোরাইন? এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সেন্ট লিওন। যাচ্ছি পরের প্রশ্ন, নেম দ্য রাইটার হু ডেল্ট উইথ কন্ডিশন অফ ইংল্যান্ড কোশ্চেন ইন হিজ প্রোস ওয়ার্ক? ম্যাথু আর্নল্ড, টমাস কার্লাইল, বেঞ্জামিন ডিসরােলি অর টমাস ম্যাককাউলে? এবং এর সঠিক উত্তর হবে অপশন বি, টমাস কার্লাইল। Identify in the list is the priest and poet who helped originate to lead the Oxford movement? এই লিস্ট থেকে একজন পোয়েট এবং প্রিস্টের কথা আমাদেরকে চুজ করতে হবে, অপশন চুজ করতে হবে, যিনি কিন্তু অক্সফোর্ড মুভমেন্টটাকে লিড করেছিলেন। জি.কে চেস্টারটন, হেনরি নিউম্যান, জি.এম. হপকিন্স, জন কেবল? এবং এটা সঠিক উত্তর হবে হেনরি নিউম্যান।
আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিয়াল নভেলস ডিলস উইথ চার্টিস্ট মুভমেন্ট? সিভিল, হার্ড টাইমস, নর্থ অ্যান্ড সাউথ, এলটন লক। The option D is the right answer. Which among the following novels deals with the rise of the Ugandan director Idi Amin? The Last King of Scotland, Transporting, Cloud How, or the Panopticon? এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ। যাচ্ছি পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং লিস্ট অফ নভেলস ইজ নট এ মডার্ন রিরাইটিং অফ আর্লিয়ার ক্লাসিক্স? ব্রাজিল, ফো, ম্যালন্ডাইস, আর ওয়াইল্ড সার্গাসুস সি? এবং এটার অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। এই ম্যালন্ডাইস স্যামুয়েল বেকেটের লেখা, কিন্তু এটা কোনো ধরনের রিরাইটিং নয়। যেমন ফোটা হচ্ছে কি রবিনসন ক্রুসোর রিরাইটিং, ওয়াইল্ড সার্গাসুস সি জেন আয়ারের রিরাইটিং, আর কিন্তু ম্যালন্ডাইসটা কিন্তু কোনো রিরাইটিং নয়। আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোয়িং দ্য পোয়েট অ্যাসোসিয়েটেড উইথ বিট পোয়েট্রি, ভেরি ইম্পর্ট্যান্ট। বিট পোয়েট্রির সাথে অ্যাসোসিয়েটেড রাইটারের নাম ক্রিস্টোফার লক, অ্যাড্রিয়ান মাইকেল, রয় ফিশার, ফিলিপ লার্কিন। এটা সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, হুইচ শেক্সপিয়ারিয়ান ক্রিটিক অ্যাডপ্টেড সিউডোনিম মাইকেল ইনস টু রাইট ডিটেকটিভ নভেল? অর্থাৎ কোন শেক্সপিয়ারিয়ান ক্রিটিক তিনি একটা পেন নেম অর্থাৎ ছদ্মনাম নিয়েছিলেন মাইকেল ইনস বলে তার ডিটেকটিভ নভেলগুলো লেখার জন্য? জে উইলসন নাইট, কেনেথ ব্রুক, জে আই এম স্টিওয়ার্ট, মাইকেল টেলর। এবং এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জে আই এম স্টিওয়ার্ট। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, ইন হুইচ আমেরিকান নভেল বাই পল আস্টার ডাজ ইট ফিকশনাল author assumes the role of detective named Paul Auster? Ghost, City of Glass, The Locked Room, Moon Palace? এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সিটি গ্লাস। নেম অফ দ্য ব্রিটিশ প্লে রাইট হু ওয়াজ রেফার্ড অ্যাজ দ্য অ্যাংরি ইয়াং ওম্যান অফ থিয়েটার? এনাদের মধ্যে কাকে অ্যাংরি ইয়াং ম্যান ওমেন হিসেবে থিয়েটার থেকে কনসিডার করা হয়? কার্ল চার্চিল, অ্যান জেলিকো, সেলিগা ডেনলে, আর লুইস পেজ? এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, সেলগা ডেনলে। ইন হুইচ পোয়েম বাই টি এস এলিয়ট আর দেয়ার রেফারেন্স অফ দ্য হায়াসিন্থ গার্ল অ্যান্ড ম্যাডাম সসার্টিস? অর্থাৎ এই হায়াসিন্থ গার্ল এবং ম্যাডাম সসার্টিসের উল্লেখ আমরা টি এস এলিয়টের কোন পোয়েমে পেয়ে থাকি? দ্য ড্রাই সালভেজেস, দ্য ব্রেরিয়াল অফ দ্য ডেড, অ্যাস ওয়েডনেসডে, সুইনি অ্যামং দ্য নাইটিঙ্গেল? এটা সঠিক উত্তর হবে অপশন বি, দ্য বেরিয়াল অফ দ্য ডেড। অর্থাৎ টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ডের এইরকম একটা লাইন, এইটা একটা সেকশন রয়েছে যেখানে আমরা হায়াসিন্থ গার্ল এবং ম্যাডাম সসার্টিসের উল্লেখ পাই। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35, আইডেন্টিফাই দ্য পোয়েম ওয়াল্ট হুইটম্যান রোড টু সেলিব্রেট দ্য ওপেনিং অফ দ্য ক্রসিং ব্রুকলিন ফেরি, সং অফ দ্য ওপেন রোড, বিট বিট ড্রামস, অর প্যাসেজ টু ইন্ডিয়া? এটা ফ্যাকচুয়াল প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে অপশন ডি, প্যাসেজ টু ইন্ডিয়া। হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট এ প্রাইমারি এপিক? তোমাদেরকে কিন্তু প্রাইমারি এপিক এবং সেকেন্ডারি এপিকের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, ওইটা ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে চেয়েছে কোনটি প্রাইমারি এপিক নয়? ওডিসি, গিলগ্যামেশ, সং অফ রোল্যান্ড, আর বিওয়াল্ফ? এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, দ্য সং অফ রোনাল্ড। আচ্ছা, পরের প্রশ্ন, আ কনফিউশন বিটুইন দ্য পোয়েম অ্যান্ড ইটস রেজাল্টস, হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ডাজ, হ্যাজ বিন টার্মড ইন্টেনশনাল ফ্যালাসি, অ্যান এফেক্টিভ ফ্যালাসি, অ্যাপোরিয়া, প্যাথেটিক ফ্যালাসি? এবং এটার সঠিক সঠিক উত্তর হচ্ছে এফেক্টিভ ফ্যালাসি। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোয়িং পোয়েট ফেল্ড পোয়েট্রি মেক্স নাথিং হ্যাপেন্স, ইট সার্ভাইভস, আ ওয়ে অফ হ্যাপেনিং এ মাউথ? তো পোয়েট্রির সম্পর্কে এরকম একটা মতবাদ কে দিয়েছেন? ওয়ালেস স্টিভেন্স, ডব্লিউ.এইচ. অর্ডেন, টি.এস. এলিয়ট, উইলফ্রেড ওয়েন? এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি, ডব্লিউ.এইচ. অর্ডেন। পরের প্রশ্ন, দ্য প্রোটাগনিস্ট ইন হুইচ ইন্ডিয়ান নভেল স্পিক্স ইন দিস ফর্ম অফ outlandish but comic English, my poor taste compliment as to his sister, and his vulgar return tribute, abuse as to my mother, absolutely established cordial relation between us, both in the E minor and the D major, so to speak? তো এইরকম একটা বিখ্যাত লাইন দেওয়া রয়েছে কোথাকার? টটরনামা, অল অ্যাবাউট এইচ হ্যাটার, নেক্রোপলিস, গাছের গোচর? এবং এটা আমাদেরকে বলতে হবে সঠিক উত্তর কি। এটা জিবি দেসানির লেখা অল অ্যাবাউট এইচ হ্যাটারের থেকে একটা এক্সট্রাক্ট তুলে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, দ্য 18th century concept of imitato actually refers to mime, literary representations, reality, emulating classical literary models, adhering to the principles of reason and moderation?
এটা সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামিউলেটিং ক্লাসিক্যাল লিটারেরি মডেলস। পরের প্রশ্ন, হু ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ডিফারেন্সিয়াল সিস্টেম অফ সাইন? ডেরিডা, সসার, লাকা আর বেনভেস্টি? এবং এইটার সঠিক উত্তর হবে অপশন বি, ফার্ডিনান্ড ডি সসার। পরের প্রশ্ন, ইন হুজ থিওরি ইজ ল্যাঙ্গুয়েজ সিন অ্যাজ পারফরমেন্স? জে জে এল অস্টিন, ফার্ডিনান্ড ডি সসার, সি এস পায়ার্স, নোম চমস্কি? এবং এইটার সঠিক উত্তর হবে নম চমস্কি। আমরা এটা সঠিক উত্তর হিসেবে ধরতে পারি, বাট এই প্রশ্নটাও স্কিপ করছি। তোমাদের যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। ইন হুইচ নভেল বাই ফিলিপ ডিক ডু দ্য অ্যাক্সিস পাওয়ার ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার? আই ইন দ্য স্কাই, ডু অ্যান্ড্রয়েডস ড্রিম অফ ইলেকট্রিক শিপ, দ্য ডিভিশন ইনভেনশন, দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসেল? এবং এটার সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য প্লেস ডিড অ্যারিস্টোফেনিস স্যাটারাইজেস দ্য এডুকেশন সিস্টেম অ্যান্ড ইন্টেলেকচুয়াল? লাইসিস্ট্রা, ফ্রগ, ওয়াস্প, ক্লাউড? অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ 1986 গ্রাফিক নভেল ফার্স্ট ইউজ প্রেস্টিজ ফরম্যাটিং সাইনার পেজেস, হেভি স্টক পেপার? দ্য ডার্ক নাইট, দ্য কন্ট্রাক্ট উইথ গড, মাউস, ওয়াচম্যান? এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ডার্ক নাইট। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, নেম দ্য কান্ট্রি হুইচ ফর্মস অফ দ্য সেটিং অফ দ্য গ্রাফিক নভেল প্রেজিপলিস? লেবানন, ইরাক, কুয়েত, ইরান? এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 47, দ্য টার্ম হাই কমেডি ওয়াজ কয়েন্ড বাই? অর্থাৎ এই হাই কমেডি এই টার্মটা কে কয়েন করেছেন? হেনরি বার্টসন, জর্জ মেরেডিথ, সিগমন্ড ফ্রয়েড, জন মরেল? সঠিক উত্তর হবে জর্জ মেরেডিথ। নেক্সট কোশ্চেন 48, এমিলি জোলা ইজ কনসিডার্ড টু এ পায়োনিয়ার অফ ওয়ান অফ দ্য ফলোইং লিটারারি মুভমেন্টস? ট্রান্সিডেন্টালিজম, রিয়েলিজম, ড্যাডাইজম অ্যান্ড নেচারালিজম? এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, নেচারালিজম। Name of the African writer who broke with English as a literary medium and returned to writing in its native language? Achibe, Thiongo, Soyinke and Okri? এবং এটার সঠিক উত্তর হবে অপশন বি, গুগিয়া থিয়ঙ্গো। পরের প্রশ্ন, গ্রাহাম গ্রিনস নভেল দ্য থার্ড ম্যান ওয়াজ অ্যাডাপ্টেড ইন্টু ফিল্ম ভার্সন বাই ডেভিড লিন, ক্যারল রিড, কেন রোচ অর কার্ল রিয়াচ? সঠিক উত্তর হবে কার্ল রিড। আশা করি আজকের কোশ্চেন পেপার আমরা আলোচনা এখানেই শেষ করলাম। তোমরা, আমি আশা রাখছি যে তোমরা সকলে মোটামুটি করে বুঝতে পেরেছো। এই প্রশ্নটা যেটা আমরা আজকে অ্যাটেম্প্ট করলাম, এর এই যে অ্যান্সারগুলো, এগুলো কিন্তু অফিসিয়াল অ্যান্সার নয়। অফিসিয়াল অ্যান্সার এগুলো নয়। অর্থাৎ অফিসিয়াল যে অ্যান্সার কি, ওই অ্যান্সার কি দেখে কিন্তু এই অ্যান্সারগুলো তোমাদেরকে আমরা বলিনি। তো এই জন্য কিছু প্রশ্ন উত্তর হয়তো তোমাদের ভুল মনে হতে পারে। তো তোমরা যদি তার সঠিক ইনফরমেশনটা জেনে থাকো তাহলে তোমরা ওটাকে কারেক্ট করে নিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং যত পারো এমসিকিউ প্র্যাকটিস করো এই এন্ট্রান্সের জন্য। ইট উইল বি হেল্পফুল ফর ইউ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়ান্স अगेन টু আওয়ার চ্যানেল। তো আজকের ক্লাস আমরা PUMDET 2019 অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্টের কোশ্চেন পেপার নিয়ে এসেছি এবং আমাদের সাবজেক্ট যেহেতু ইংলিশ, তাই আজকের এই কোশ্চেন পেপারে আমরা যে প্রশ্নগুলো রয়েছে তা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা PUMDET 2018 এর কোশ্চেন পেপার অ্যানালাইসিস করেছি। তো এই ভিডিওটা একসাথে অ্যাটাচ রয়েছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এখানকার যে প্রশ্নগুলো পেয়েছি, এখানে কিছুগুলো প্রশ্ন অফিসিয়াল যে কোশ্চেন পেপার ওদের ওয়েবসাইটে দিয়েছিল ওখানে স্কিপ করা রয়েছে, তাই ওইসব প্রশ্ন আমরা পাইনি, ওগুলো আমরা স্কিপ করেছি। এবং সেই সাথে এখানকার যে উত্তরগুলো, এগুলো কিন্তু কোনো অফিসিয়াল অ্যান্সার কি প্রেসিডেন্সি থেকে পাবলিশ করেনি যে আমরা ওইখান থেকে অ্যাটেম্প্ট করব। এগুলো কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি নয়, অর্থাৎ তাই এগুলোর অপশান, কিছু কিছু অপশান হয়তো তোমাদের ঠিক নাও মনে হতে পারে। যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্নের অ্যান্সার হয়তো মিসম্যাচ করছে, তখন তোমরা কিন্তু এটা নিজেদের মতন করে একটু ক্রস চেক করে নিতে পারো। ঠিক আছে, তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, যাচ্ছি একদম প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নে বলা রয়েছে, ম্যাথু আর্নল্ড ক্রিটিসাইজড চসার্স পোয়েট্রি ফর ল্যাকিং ক্লাসিক্যাল লার্নিং, হাই সিরিয়াসনেস, মরাল পারপাস, অ্যাস্থেটিক স্কিল? এবং এটা সঠিক উত্তর হবে হাই সিরিয়াসনেস। অর্থাৎ
ম্যাথু আর্নল্ড তিনি চসারের পোয়েট্রিকে তিনি বলেছেন যে ক্রিটিসাইজ করে বলেছেন যে দ্য চসার্স পোয়েট্রি ল্যাক হাই সিরিয়াসনেস। ওকে, অর্থাৎ হাই সিরিয়াসনেসের একটা ল্যাক রয়েছে চসারের পোয়েট্রিতে, এটা ম্যাথু আর্নল্ড মনে করেন। তাই অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফর্মস অফ পোয়েট্রি অ্যাপ্রোপ্রিয়েটলি ডেসক্রাইবস দ্য পার্ল, অর্থাৎ যে পার্ল পোয়েম ছিল ওইটাতে কোন ধরনের ফর্ম ইউজ করা হয়েছে, হিরোইক পোয়েম, অ্যালিটারেটিভ ভার্স, এলিজি, রোমান্স। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যালিটারেটিভ ভার্স, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, হোয়েন বিওয়ালফ টেলস হাতজার দ্যাট হিজ পারপাস ওয়াজ টু উইন দ্য গুড উইল of your people or die in battle. The king in reply promised to love you in my heart like a son. What feature of Anglo-Saxon society does this conversation illustrate? তো এখানে একটা কনভারসেশন বলা রয়েছে, তো বলছে যে এই কনভারসেশনের মাধ্যমে আমরা অ্যাংলো স্যাক্সন সোসাইটির কি ধরনের ফিচার্স আমরা বুঝতে পারবো। হিরোইক স্পিরিট, টার্মস অফ লয়ালিটি, প্রিন্সিপাল অফ কমিচুয়েটনেস, দ্য ডিজায়ার ফর গ্লোরি। এবং এটার সঠিক উত্তর হবে দ্য প্রিন্সিপাল অফ কমিটাসনেস। ওকে, সো অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য টাইটেল টমাস মুরস ইউটোপিয়া স্ট্যান্ড ফর, অর্থাৎ টমাস মুরের যে ইউটোপিয়া ছিল, যেটা পাবলিশিং ইয়ার হচ্ছে গিয়ে 1516, এই ইউটোপিয়ার আরেকটা টাইটেল কি হতে পারে? অ্যান আইডিয়াল স্টেট, আ রিমোট আইল্যান্ড ইন দ্য সাউথ সিজ, আ প্লেস দ্যাট ইজ নট, অর আ নিউ ওয়ার্ল্ড। এবং এটার সঠিক উত্তর হবে আ প্লেস দ্যাট ইজ নট। How many tales did Geoffrey Chaucer finally include in Canterbury Tales? 20, 45, 35, 24। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি 24। 24 টেলস চসার শেষ পর্যন্ত ইনক্লুড করতে পেরেছিলেন, কিন্তু তিনি প্ল্যান করেছিলেন 120 টেলস হ্যাভ টু বি রিটেন, বাট হি অনলি ফিনিশড only 24 tales. Going to question number 6, why does Thomas Wade exonerated his lute in the poem Blame Not My Lute? The lute cannot but speak the truth. The lute bemoans the mutability of the world. The lute has to obey the musician playing on its strings. The lute exposes the faithless mistress. এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। যাচ্ছি পরের প্রশ্ন। তো আমরা আজকের এই যে কোশ্চেন পেপারে দেখো এখানে 6 নম্বর প্রশ্ন এইমাত্র শেষ করলাম, কিন্তু নেক্সট যে কোশ্চেন রয়েছে ওটা 13 থেকে, অর্থাৎ 7, 8, 9, 10, 11, 12, এই 6খানা প্রশ্ন, অর্থাৎ আরেকটা পেজ এখান থেকে স্কিপ করা হয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি তাহলে, তোমরা দেখো 13 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে। দ্য মাস্ক হুইচ বিকাম পপুলার ইন দ্য কোর্ট অফ জেমস দ্য ফার্স্ট ইজ ডিসক্রাইবড অ্যাজ, অর্থাৎ জেমস দ্য ফার্স্টের কোর্টে যে মাস্ক প্রচলিত ছিল সেটা কিরকম ছিল? অ্যালিগোরিক্যাল প্যান্টোমাইমস, পেজেন্টস অফ মাইমিং অ্যান্ড ডিসগাইজিংস, আ ড্যান্স ইন হুইচ অ্যাক্টরস মিঙ্গলড উইথ দ্য অডিয়েন্স, আ ফর্ম অফ কোর্টলি এন্টারটেনমেন্ট। এবং এটার সঠিক উত্তর হবে অপশন ডি, আ ফর্ম অফ কোর্টলি এন্টারটেনমেন্ট। গোয়িং টু কোশ্চেন নাম্বার 14, হুইচ ক্যারেক্টার ইন অ্যাডমান্ড স্পেন্সার্স ফেয়ারি কুইন ইজ কনসিডার টু রিপ্রেজেন্ট কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট? এটা এন্ট্রান্সের জন্য কিন্তু এভারগ্রিন টপিক, একটা ভালো প্রশ্ন এখানে বারবার আসে ফেয়ারি কুইন থেকে। ফ্লোরিমেল, উনা, গ্লোরিয়ানা, বিট্রোমার্ট। তাহলে বলছে অ্যাডভান্স স্পেন্সারের ফেয়ারি কুইনিতে তিনি তার একটা ক্যারেক্টার ইনক্লুড করেছিলেন যেটা রিপ্রেজেন্ট করছিল কুইন এলিজাবেথ দ্য ফার্স্টকে। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হু ইজ দ্য ক্যারেক্টার, এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, গ্লোরিয়ানা। এই গ্লোরিয়ানা ক্যারেক্টারটা কিন্তু অ্যাডভান্স স্পেন্সার রিপ্রেজেন্ট করছিলেন এলিজাবেথ দ্য ফার্স্টকে। গোয়িং টু কোশ্চেন নাম্বার 15, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মিস্টার ক্রুজ ইজ ডেড। দ্য লাইন ফর্মস দ্য এপিগ্রাফ অফ হুইচ পোয়েম টি.এস. এলিয়ট? টি.এস. এলিয়টের কোন পোয়েমের স্টার্টিং এপিগ্রাফটা হচ্ছে এইটা? মিস্টার ক্রুজ হি ডেড, জার্নি অফ দ্য ম্যাগি, জিরো নেশন, দ্য হলো ম্যান, ফোর কোয়ার্টার্স। এর সঠিক উত্তর হবে দ্য হলো ম্যান। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। বলা রয়েছে যে আইডেন্টিফাই দ্য 17th সেঞ্চুরি পোয়েট হু ইজ নোটেড ফর হিজ এমব্লেম পোয়েট্রি, অর্থাৎ 17th সেঞ্চুরির একজন পোয়েটকে আমাদেরকে খুঁজতে বলতে হবে যে যার পোয়েট্রি যা ছিল ঠিক এমব্লেম পোয়েট্রি। এমব্লেম পোয়েট্রির জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন। টমাস ক্যারিউ, হেনরি ভন, রিচার্ড ক্রাসো, ফ্রান্সিস কোয়ার্লস। এবং এটা সঠিক উত্তর হবে ফ্রান্সিস কোয়ার্লস। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। বারক ইজ আইডেন্টিফাই or defined as dash, an ornate and exaggerated style of painting or writing, a witty and ingenious method of argument, a form of satiric literature,
এ পেডান্টিক ম্যানার অফ ডিসকোর্স। এটার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অ্যান অর্নেট অ্যান্ড এক্সিজারেটেড স্টাইল অফ পেন্টিং অর রাইটিং। ওকে, এইবার যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। হু অ্যামাং দ্য ফলোয়িং ডিড নট বিলং টু দ্য ব্লুমসবারি গ্রুপ? এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, ডিএইচ লরেন্স। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং গ্রাফিক নভেলস ওয়াজ দ্য ফার্স্ট টু বি নমিনেটেড ফর দ্য 2018 ম্যান বুকার প্রাইজ? অর্থাৎ কোন গ্রাফিক নভেল 2018 ম্যান বুকার প্রাইজের জন্য প্রথম নমিনেটেড হয়েছিল? সাবেরিনা, সান অফ হিটলার, দ্য স্ট্রেঞ্জ, দ্য রেড হুক। কোশ্চেন নাম্বার 25 এর সঠিক উত্তর হবে সাবরিনা। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26। বিসাইড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, হোয়াট আদার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ফিচার ইন দ্য নভেলস অফ চার্লস ডিকেন্স? অর্থাৎ চার্লস ডিকেন্সের যে নভেলগুলো রয়েছে ওইগুলোতে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের বিভিন্ন ধরনের দিক আমরা দেখতে পাই। এছাড়া আর কোন ধরনের হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট তার এই নভেলগুলোতে মেনলি চোখে পড়ে? আমেরিকান সিভিল ওয়ার, ইউটিলিটেরিয়ান মুভমেন্ট, ক্রিমিয়ান ওয়ার, স্টেপল হার্স রেল ক্র্যাশ। এবং এটার সঠিক উত্তর হবে ইউটিলিটেরিয়ান মুভমেন্ট। অপশন বি এখানকার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? The Russian invasion of Poland, military alliance between Europe powers, assassination of the Archduke Franz Ferdinand of Austria, nationalist aspirations of the people under the rule of Ottoman Empire। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যাসাসিনেশন অফ আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ অফ অস্ট্রিয়া। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা পরের প্রশ্ন, হু রোড দ্য নভেল অ্যান আনসোশ্যাল সোশ্যালিস্ট? অ্যাল্ডাস হাক্সলে, আর্নল্ড বেনেট, জিবি শ, এইচ.জি. ওয়েলস। এবং এটা সঠিক উত্তর জর্জ বার্নার্ড শো। ইম্পর্টেন্ট একটা ওয়ার্কস, তোমরা মনে রাখো ভালো করে। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং নভেলস ডাজ নট ডিল উইথ দ্য ডপল গ্যাঙ্গার থিম? ডপল গ্যাঙ্গার থিম নয় এরকম একটা নভেলকে আমাদেরকে বলতে হবে। এই ডপল গ্যাঙ্গারটা কি? আমরা অনেক সময় ডাবল রোল দেখে থাকি না, ডাবল রোল বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন নভেলের মধ্যে ক্যারেক্টার দেখি যে একটা চরিত্রের ডবল রোল রয়েছে, ওই ডবল রোল চরিত্রটাকে বলা হয় ডপল গ্যাঙ্গার। দ্য সিক্রেট সেরার, অরল্যান্ডো, পিকচার অফ দ্য ডরিয়ান গ্রে, ক্রোমিওলো। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, এই ক্রোমিওলো। এটা কিন্তু ডপল গ্যাঙ্গার থিমে লেখা নয়। আচ্ছা পরের প্রশ্ন, ইনস্কেপ মিনস, ইনস্কেপ কথার অর্থ কি? অর্থাৎ ইনস্কেপ কথাটির অর্থ কি? এই ইনস্কেপটা কিন্তু জি এম হপকিন্স অর্থাৎ জেরার্ড মেনলি হপকিন্স ওনার দেওয়া একটা টার্ম। ইনস্কেপ এবং ইনস্ট্রেস তোমাদেরকে কিন্তু বলতে হবে এই ইনস্কেপটা কি। ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডিস্টিংটিভ সেন্স অফ ফর্ম, ল্যান্ডস্কেপ ইমেজারি, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, নেচার সেন্স অফ ওয়াননেস। এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডিস্টিংটিভ সেন্স অফ ফর্ম, ইনস্কেপ। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং নভেল বাই গ্রাহাম গ্রিন হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এন্টারটেনমেন্ট? অর্থাৎ গ্রাহাম গ্রিন তিনি তার নভেল কোনটাকে তিনি ডেসক্রাইব করেছেন অ্যাজ এন এন্টারটেনমেন্ট হিসেবে? হার্ট অফ ম্যাটার, আওয়ার ম্যান ইন হাভানা, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি, ব্রাইটন রক। এবং এটার সঠিক উত্তর হবে আওয়ার ম্যান ইন হাভানা। অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। গ্রাহাম গ্রিনের নভেলগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা পরের প্রশ্ন, নেম দ্য থিওরিস্ট হু প্রপোজ দ্যাট myth did not only involve ancient stories of gods and heroes but also the value and beliefs that construct and control society? ওয়াল্টার বেঞ্জামিন, জন পল সার্ত্রে, থিওডোর অ্যাডর্নো, রোলা বার্থ। খুব ভালো একটা প্রশ্ন। আর এই মিথের সম্পর্ক যদি বলা হয় তাহলে বলা যেতে পারে রোলা বার্থ একজন ইম্পর্টেন্ট ক্রিটিক। তার লেখা মাইথোলজি, মাইথোলজি বলে একটা কালেকশন রয়েছে, মাইথোলজিজ, যেটা 1957-এ পাবলিশ হয়েছিল। এবং তিনি ওইখানে ওইখানে এই মিথের সম্পর্কে এরকম একটা একটা কথা বলেছেন। যে পরের প্রশ্ন, হোয়াট ইজ অ্যারিস্টটলস মেইন রিজন ফর জাস্টিফাইং দ্য ইম্পর্টেন্স অফ মাইমেসিস? অর্থাৎ মাইমেসিসের সম্পর্কে অ্যারিস্টটল কি মতামত দিয়েছেন? ইট ইজ এ ন্যাচারাল টু ম্যান, ইট প্রডিউস প্লেজার, ইট এসেন্সিয়াল ফর পোয়েট্রি, ইট হেল্পস ইন প্রসেস অফ লার্নিং। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ইট হেল্পস ইন দ্য প্রসেস অফ লার্নিং। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40। হু ওয়াজ দ্য পোয়েট ওয়ার্ডসওয়ার্থ প্রেইজড as a laboring class writer who walked in glory and in joy following his plough along the মাউন্টেন সাইট? তো আচ্ছা এরকম একটা প্যাসেজ কোন একজন রাইটারের সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, তো আমাদেরকে বলতে হবে
কার সম্পর্কে বলেছেন? জন ক্লেয়ার, রবার্ট বার্নস, রবার্ট ব্লুমফিল্ড, অ্যালান রামসে। এবং এটা সঠিক উত্তর হবে রবার্ট বার্নস। রবার্ট বার্নসকে আমরা পিজন পোয়েট হিসেবেও কনসিডার করে থাকি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41, ইন দ্য অ্যাস্টেরিক্স কমিক্স হু ইজ নেমড আফটার এ নোটেড ক্যারেক্টার ইন চসার্স নান প্রিস্ট টেল? অর্থাৎ অ্যাস্টেরিক্স যে কমিক্সটা রয়েছে ওইখানকার একটা চরিত্র কিন্তু চসারের নান প্রিস্ট টেল থেকে নেওয়া। আমাদেরকে বলতে হবে কোন চরিত্র। দ্য ভিলেজ ব্ল্যাকস্মিথ, ওয়ান অফ দ্য পাইরেটস, দ্য ভিলেজ রুস্টার, দ্য লজ নেস মনস্টার। এটা সঠিক উত্তর হবে অপশন সি, দ্য ভিলেজ রুস্টার যেটা রয়েছে ওর নাম। পরের প্রশ্ন, হুইচ অফ জর্জ ইলিয়টস নভেল ইজ সেট ডিউরিং দ্য টাইম অফ দ্য ফার্স্ট রিফর্ম অ্যাক্ট ইন ইংল্যান্ড? অর্থাৎ জর্জ এলিয়ট, যার আসল নাম কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। এবং তার কোন নভেল যেটা কিন্তু ইংল্যান্ড অর্থাৎ ফার্স্ট রিফর্ম অ্যাক্টের সম্বন্ধে সময় ওটা সেট হয়েছিল? অ্যাডাম বিট, ফেলিক্স হল্ট, সিলাস মার্নার, মিডল মার্চ। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, মিডল মার্চ। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার, আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ 48 থেকে 50, এটা একটা কম্প্রিহেনশন প্যাসেজ রয়েছে। তো তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। আর আর আজকের প্রশ্ন আমরা আলোচনা এখানেই শেষ করছি। তো যেহেতু তোমাদেরকে আমি প্রথমে বলেছি, এবারও বলছি, এই কোশ্চেন পেপারটা অনেকটা ফ্র্যাগমেন্টেড কোশ্চেন পেপার। তার কারণ হচ্ছে কিছু প্রশ্ন এখানে প্রায় 12খানা প্রশ্ন এখানে স্কিপ করেছে ওরা। হতে পারে ওটা স্ক্যান কপিটা মিস হয়েছে। আর এখানকার যে আমি প্রশ্নের উত্তরগুলো আমি অ্যাটেন্ড করেছি এগুলো কিন্তু কোনো অফিসিয়াল অ্যান্সার কি থেকে পাওয়া উত্তর নয়। তাই কিছু কিছু উত্তর হয়তো ভুল হতে পারে, কন্ট্রোভার্সিয়াল হতেই পারে ওই প্রশ্নের উত্তরগুলো। তোমরা যদি চাও ক্রস চেক করে নিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু দিস সেশন। তো আজকের এই সেশনের মূল বিষয় হলো 2023-তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট যেটা হয়েছিল তারই কোশ্চেন পেপার আলোচনার এই সেশন। তো এখানে আমরা টোটাল 50 কোশ্চেন্স আলোচনা করব। তোমরা নিশ্চয়ই আগের যে ভিডিওগুলো বা যে এই কন্টিনিউশন এই ভিডিওটা যেটা দেখছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য এই ভিডিওটা বানানো, এবং এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পরপর বানানো রয়েছে তোমাদের জন্য উইথ অ্যান্সার্স। তো একই রকমভাবে এই ভিডিওতেও একটা কন্টিনিউয়েশন ওইটা। কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানকার যে প্রশ্নর উত্তরগুলো আমরা করছি এগুলো কিন্তু টোটালি আমরা আমাদের তরফ থেকে যে রিসার্চ করে যে উত্তরগুলো পেয়েছি তার উপরেই অ্যান্সারগুলো অ্যাটেন্ড করছি। কোনো অফিসিয়াল অ্যান্সার কি আমরা পাইনি। তো যদি তোমাদের কোনো জায়গায় সন্দেহ মনে হয় বা কোনো জায়গায় যদি মনে হয় যে ক্রস চেক করার প্রয়োজন রয়েছে, তোমরা কিন্তু নিজেরা ওটা ক্রস চেক করে নিতে পারো। তাহলে চলো আজকের যে 50খানা প্রশ্ন রয়েছে আমরা একদম প্রথম থেকেই আলোচনা করে দিই। প্রথম প্রশ্নে বলা রয়েছে, হুইচ অফ দিস অথার ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যান এসে এন্টাইটেলড ড্রামা ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড? ওকে, অপশন এ আলফ্রেড লর্ড টেনিসন, জর্জ বার্নার্ড শ, অস্কার ওয়াইল্ড অর নোয়েল কাওয়ার্ড। এটা সঠিক উত্তর হবে নোয়েল কাওয়ার্ড। পরের প্রশ্ন বলেছে যে গিভেন বিলো আর টু লিস্ট, দুটো লিস্ট দেওয়া রয়েছে যেখানে লিস্ট ওয়ানে কিছুগুলো ইম্পর্টেন্ট ইভেন্টস রয়েছে, লিস্ট বিতে রয়েছে কিছু জাম্বলড অর্ডারে ডেটগুলো সাজানো রয়েছে। তো আমাদেরকে এটা একটু কারেক্টলি ম্যাচ করতে হবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমি একটা হাইলাইট করে রেখেছি। তো তোমাদের উদ্দেশ্যে বলি, এই 50খানা প্রশ্নের ভেতরে কিছু প্রশ্ন আমি এরকম হাইলাইট করে রেখেছি তোমাদের জন্য, কারণ এইগুলো কিন্তু এভারগ্রিন টপিক ফর এমএ এন্ট্রান্স, তাই এগুলোকে হাইলাইট করা আছে। তোমরা চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারো। তো এস্টাবলিশমেন্ট অফ দ্য গ্লোব থিয়েটার, এটা কিন্তু অর্থাৎ গ্লোব থিয়েটার যে এস্টাবলিশ হয়েছিল এটা কিন্তু 1599-এ। গান পাউডার প্লট এটা হয়েছিল 1605-এ। গ্রেট ফায়ার অফ লন্ডন 1666-এ, এবং গ্রেট প্লেগ অফ লন্ডন বাকি রইল 1665-এ। তো এই অনুযায়ী অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অর্থাৎ 4:1, হ্যাঁ, অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। দেখো কিরকম, টু হুইচ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ডু দিস উইমেন পোয়েটস who were acclaimed in their own time belong? Joanna Baillie, Felicia Heman, Anna Letitia Barbauld and Charlotte Smith. তাহলে এইখানে কিছুজন পোয়েট অর্থাৎ ওমেন পোয়েটসের নাম দেওয়া রয়েছে। তো আমাদেরকে বলতে হবে এরা কোন ইংলিশ লিটারেচারের কোন পিরিয়ড থেকে এরা বিলং করেন। এলিজাবেথান পিরিয়ড, দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড অর দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তো মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার এটার ব্যাপারে হচ্ছে যে এটা সঠিক উত্তর হবে অপশন সি,
রোমান্টিক পিরিয়ড, তো আমরা ইন জেনারেল রোমান্টিক এজে দেখে থাকি যে বাইরন, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, এদের এই মেল অথারদের ডমিনেন্সটা কতটা ছিল। কিন্তু এই যে ফিমেল অথারের নাম এখানে দেওয়া রয়েছে, তোমরা লক্ষ্য করো এই অথারের নামটা কিন্তু আমরা কোনোদিন পড়িনি, তাই না? তাহলে এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন না যে ওই রোমান্টিক এজে আমরা সবসময় পড়ে এসেছি ওই সমস্ত অথারদের নাম। এই যে এই সমস্ত ফিমেল রাইটাররাও যে তখন লেখালেখি করেছিলেন সেটা কিন্তু আমরা অমিট করে গেছি। তো এটা একটা ভালো প্রশ্ন এই ইউনিভার্সিটির তরফ থেকে দিয়েছে, বা এটা একটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার এরকম কিছুজন ফিমেল অথার ওই সময় লেখালেখি করেছিলেন, যেটা আমার মনে হয় জানা উচিত। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ফর আ রিসার্চ প্রপোজাল অন জেন অস্টিন? তো জেন অস্টিনের ওপরে কোন ধরনের রিসার্চ প্রপোজাল আমরা রেডি করতে পারবো না, বা তার ওয়ার্কসের উপরে? পোস্ট কলোনিয়াল স্টাডিজ, ফেমিনিস্ট স্টাডিজ, এথনিসিটি স্টাডিজ, রেডার রেসপন্স স্টাডিজ। এটা সঠিক উত্তর হবে এথনিসিটি স্টাডিজ। তোমরা পরবর্তীকালে এথনিসিটি, পোস্ট কলোনিয়াল স্টাডি, ফেমিনিজম, ফেমিনিস্ট ফেমিনিস্ট স্টাডি বা রিডার রেসপন্স ক্রিটিসিজম, এগুলো সব পরবর্তীকালে পড়বে ভালো করে। আচ্ছা, বলছে হু কয়েন্ড দ্য টার্ম পোস্ট কলোনিয়াল, অর্থাৎ এই পোস্ট কলোনিয়াল টার্মটা কে কয়েন করেছেন? বিল অ্যাসক্রফট, জন ডার্কিক্স, নিকোলাস রো, পল সেরার। এবং এটার সঠিক উত্তর হবে অপশন এ, বিল অ্যাসক্রফট। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দিস ওয়ার্কস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যান এসে অন দ্য কন্ডিশন অফ ইংল্যান্ড নভেল? ওকে, মার্টিন চুজেলউইট, ম্যারি বার্টন, হার্ড টাইমস অর সিবিল? এবং এটা সঠিক উত্তর হবে মার্টিন চুজেলউইট। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার অলসো নোন অ্যাজ ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ first came in the forefront under the rubric Indian Indo-Anglican literature. Who was the originator of this phrase? অর্থাৎ ইন্দো অ্যাংলিকান লিটারেচার এই ফ্রেজটা কার দেওয়া? আর কে নারায়ণ, আর পার্থসারথী, পি লাল, নিজি মিজিকেল? এবং এটার সঠিক উত্তর হবে পি লাল। ওকে। যাচ্ছি পরের প্রশ্ন, ইংলিশ হ্যাজ টেকেন মেনি লোন ওয়ার্ডস ফ্রম মেনি ল্যাঙ্গুয়েজেস। তো আমরা সকলেই জানি যে ইংরেজিতে অনেক লোন ওয়ার্ডস রয়েছে। ইংরেজির যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আলাদা ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাডপ্ট করা। সেরকমই লিস্ট ওয়ানে, লিস্ট এতে কিছুগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, এবং সেই সাথে লিস্ট বিতে ওই অফিসিয়াল বা অরিজিন অফ দিস ল্যাঙ্গুয়েজেস ওইটা দেওয়া রয়েছে। আমাদেরকে এটা কারেক্টলি ম্যাচ করতে হবে। লিস্ট এতে বলা রয়েছে কি? ডলার, লেমন, কেচাপ এবং কট। লিস্ট বিতে বলা রয়েছে চাইনিজ, হিন্দি, অ্যারাবিক, জার্মান। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে সোর্স, তা সেটা আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বলো কি হবে? এই ডলার এসেছে জার্মান শব্দ থেকে, লেমন এসেছে অ্যারাবিক শব্দ থেকে, কেচাপ, এই কেচাপ এসেছে কিন্তু চাইনিজ শব্দ থেকে, এবং কট হিন্দি শব্দ। অর্থাৎ এই কটটা কিন্তু হিন্দি, তো কটটা কিন্তু হিন্দি ওয়ার্ড। তাহলে এখানকার সঠিক উত্তর অর্থাৎ অপশন কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হবে অপশন ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের প্রশ্ন, ওয়ার্ডসওয়ার্থ ইজ নাও অ্যানালাইজড ফ্রম ভেরিয়াস কন্টেম্পোরারি থিওরিটিক্যাল পার্সপেক্টিভস। Who published an acclaimed eco-critical reading of Wordsworth titled Radical Wordsworth, the poet who changed the world, 2022-20? আচ্ছা, এই প্রশ্নটার মানে হচ্ছে গিয়ে বর্তমান থিওরিস্টরা ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে এখন বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল বিভিন্ন মতামত তারা দিচ্ছেন। তো এইরকম কে আছেন, বা এরকম কোন ক্রিটিক্স যিনি ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে অ্যানালাইসিস বা রিডিং, ইকোক্রিটিক্যাল রিডিং করতে গিয়ে তিনি এইরকম একটা টাইটেল লিখেছেন যে রেডিক্যাল ওয়ার্ডসওয়ার্থ, দ্য পোয়েট হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড? জোনাথন ব্যাটে, লুইস মন্ট্রোজ, ডগলাস মাও, ওয়াল্টার অ্যালেন? এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ, জোনাথন ব্যাটে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, ইন হুইচ ওয়েভ অফ ফেমিনিস্ট থিওরি উড ওয়ান প্লেস গায়ত্রী স্পিভাক? তাহলে একদম আমরা নিশ্চয়ই জানি যে ফেমিনিস্টের যে তিনটে ওয়েভ রয়েছে তার মধ্যে গায়ত্রী স্পিভাক কোন ধরনের ফেমিনিস্টের সাথে যুক্ত রয়েছে? ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ? এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, থার্ড ওয়েভের সাথে। পরের প্রশ্ন, পিক আউট দ্য অপশন দ্যাট ইজ নট রাফলি কন্টেম্পোরারি উইথ দ্য আদার্স। জন ড্রাইডেন, অলফর লাভ, স্যার রিচার্ড স্টিল ইজ দ্য ট্যাটলার, জন মিল্টন প্যারাডাইস লস্ট, টমাস হবস লেভিয়েথান? ওকে। আচ্ছা, এখানে আমাদেরকে বলতে হবে যে এই চারটে অপশনের মধ্যে
চারটের ভিতরে তিনজন তিনজন কিন্তু কন্টেম্পোরারি রাইটার রয়েছেন, বাট একজন কন্টেম্পোরারি রাইটার নন। আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করতে হবে যে কে এই কন্টেম্পোরারি রাইটার নন। তোমরা যদি লক্ষ্য করো বা হিস্ট্রি অফ লিটারেচার পড়ে থাকো তাহলে দেখবে জন ড্রাইডেন, জন মিল্টন, টমাস হবস, এরা কিন্তু পিউরিটান এজের মোটামুটি করে রাইটার। পিউরিটান বা রেস্টোরেশন এজের সময় এরা লেখালেখি করছেন। বাট রিচার্ড স্টিল ইনি কিন্তু এজ অফ জনসন বা এজ অফ সেন্সিবিলিটি, অর্থাৎ পরবর্তীকালে আরো অনেক পরে রিচার্ড স্টিলই আসছেন। তাহলে এটাই একটা, ইনি হচ্ছেন গিয়ে কন্টেম্পোরারি নন। তাহলে এখানে নট চেয়েছে যেহেতু, তাই অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন। হোয়াই ডিড পপুলার কালচার বিকাম আ মেজর সাবজেক্ট অফ রিসার্চ আফটার দ্য অ্যাডভেন্ট অফ পোস্ট মডার্নিজম? Because of postmodernism is a radical theoretical approach, because postmodernism is not interested in serious literature, because postmodernism gives equal importance to both high and low art and culture, because postmodernism is multinational and multicultural। এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি। যাচ্ছি পরের প্রশ্ন। হুইচ অফ দিস টাইপস অফ নভেল ক্যান বি কল্ড স্পেকুলেটিভ ফিকশন? এই চারটে অপশনের মধ্যে কোন নভেলকে আমরা স্পেকুলেটিভ ফিকশন হিসেবে কনসিডার করতে পারি? ডিটেকটিভ ফিকশন, নন ভিক্টোরিয়ান ফিকশন, সায়েন্স ফিকশন, গ্রাফিক নভেল। এবং এটা সঠিক উত্তর হবে সায়েন্স ফিকশন, অপশন সি। যাচ্ছি পরের প্রশ্ন। দ্য মেজর ফোকাস অফ দ্য নিউ হিস্টোরিসিস্ট ক্রিটিক্স ওয়াজ? এই নিউ হিস্টোরিসিজম এটা একটা থিওরি, এবং বলতে হবে যে এই নিউ হিস্টোরিসিস্ট যে সমস্ত ক্রিটিক্সরা রয়েছেন এনাদের মেজর ফোকাস, অর্থাৎ তারা কোন দিকে মেন ফোকাস করতেন, কোন পার্টিকুলার এরিয়ার দিকে তারা ফোকাস করতেন? চসার অ্যান্ড দ্য স্কটিশ চসারিয়ান, দ্য লিটারেচার অফ দ্য ইংলিশ রেনেসাঁস, নিউ ক্লাসিক্যাল লিটারেচার আর ভিক্টোরিয়ান লিটারেচার। এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি। এই নিউ হিস্টোরিসিস্ট যারা ছিলেন, যেমন স্টিফেন গ্রিনব্ল্যাট রয়েছেন, তারপর লুইস মন্ট্রোজ রয়েছেন, এনারা এই নিউ হিস্টোরিসিস্ট এরা কি করতেন? এরা সবসময়, এই যে এই কথাটার মধ্যে একটা অর্থ লুকিয়ে রয়েছে, হিস্টোরিসিজম অর্থাৎ পুরনো ইতিহাসকে ঘেঁটে দেখা, তাই না? তো তেমনি এই ক্রিটিক্সরা কি করতেন, আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে রেনেসাঁস এজ রয়েছে ওই সময় উইলিয়াম শেক্সপিয়ার তার বিভিন্ন ক্রিটিক্যাল ওয়ার্কসগুলোকে তারা আবার রিভাইভ করছেন এই নিউ হিস্টোরিসিজমের মাধ্যমে। ওকে, তাহলে তাদের মূল মূল উদ্দেশ্য বা মেন ফোকাস ছিল কোন এরিয়াটা? দ্য লিটারেচার অফ ইংলিশ রেনেসাঁস। আশা করি বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন। হু রোট লাইফ অফ পাই? লাইফ অফ পাই কার লেখা? ইয়ান মার্টেল, আম্বার্টো ইকো, পল কোহেলো আর ইসাবেলা আলিন্দে? এই লাইফ অফ পাইর একটা সিনেমা অবশ্যই অ্যাডাপ্টেড হয়েছে, এবং এইটা কিন্তু এই নভেল ইয়ান মার্টেলের লেখা, কানাডিয়ান রাইটার ইয়ান মার্টেল, ওনার নভেল থেকে এই লাইফ অফ পাইটা করা হয়েছে, অর্থাৎ সিনেমা হয়েছে। আর প্রকৃতপক্ষে বইটার নামও লাইফ অফ পাই, এবং এটা লিখেছেন ইয়ান মার্টেল। আশা করি ক্লিয়ার হয়েছে। যাচ্ছি পরের প্রশ্নে। ইন হুইচ অফ দিস এসেজ ডিড ভার্জিনিয়া উলফ স্পিক অ্যাবাউট দ্য ডিস্টিংটিভ ন্যারেটিভ টেকনিক্স অফ মডার্নিস্ট ফিকশন? মডার্ন ফিকশন, মিস্টার বেনেট অ্যান্ড মিসেস ব্রাউন, লেটার টু আ ইয়ং পোয়েট। অনলি এ, অনলি ইন এ অ্যান্ড বি, ইন এ অ্যান্ড সি, ইন এ বি সি? এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি, এ এবং বি, অর্থাৎ মডার্ন ফিকশন এবং মিস্টার বেনেট এবং মিসেস ব্রাউন, এই এসেতে তিনি মডার্ন ফিকশনের সম্পর্কে তিনি ডিস্টিংটিভ নেরেটিভ টেকনিক্স এর বর্ণনা করেছেন। যাচ্ছি পরের প্রশ্নে। হুইচ অফ দিস গ্রিক ট্র্যাজেডিয়ানস ড্রামাটাইজ দ্য স্টোরি অফ ওরেস্টেস? ওকে, এসকাইলাস সোফোক্লিস, এসকাইলাস ইউরিপিডিস, এসকাইলাস সোফোক্লিস ইউরিপিডিস? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাসকাইলাস সোফোক্লিস এবং ইউরিপিডিস। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। হু রোট আ মডার্ন ভার্সন অফ ম্যাকবেথ এন্টাইটেলড ম্যাকবেট? তাহলে এই ম্যাকবেথের মডার্ন ভার্সন ম্যাকবেট বলে এটা কে লিখেছেন? স্যামুয়েল বেকেট, ইউজেন আয়োনেস্কো, আলফ্রেড জেরি, ডেরিড ফো? এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব একটা দারুণ প্রশ্ন যে দেখো ম্যাকবেথের মডার্ন ভার্সন ম্যাকবেট এটা কে লিখেছেন, তাই না? একটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। স্যামুয়েল বেকেট না ইউজেন আয়োনেস্কো, আলফ্রেড জেরি, ডেরিড ফো? তাহলে তোমরা একটা গেস করো। এটা সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি, ইউজেন আয়োনেস্কো। ওকে, আচ্ছা, ইউজেন আয়োনেস্কোর আরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্কস রয়েছে, তোমরা চাইলে ওগুলো দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। যাচ্ছি পরের প্রশ্ন। পিক আউট দ্য অথার হু ডাজ নট বিলং টু দ্য গ্রুপ? তাহলে আমাদেরকে একজন অথারকে আইডেন্টিফাই করতে হবে যে কিন্তু এই একটা গ্রুপের মধ্যে নয়, তার মানে বাকি তিনজন অথার যারা রয়েছেন ওরা কিন্তু কোনো একটা পার্টিকুলার গ্রুপেরই লোক। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই কোনটা। লিটন কে জনসন, ফিলিপ লার্কিন, রবার্ট কংকুয়েস্ট, টম গান।
আচ্ছা, এটার সঠিক উত্তর হবে অপশন এ। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই লিটনকে জনসনকে কেন আমরা এখানে অড ওয়ান হিসেবে আউট করলাম। তার কারণ হচ্ছে গিয়ে ফিলিপ লার্কিন, রবার্ট কনকোয়েস্ট, টম গান, এরা কিন্তু মুভমেন্ট পোয়েটস। ওকে, তো এরা মুভমেন্ট পোয়েটস বলে যে গ্রুপটা আছে ওইটার সাথে ওরা বিলং করেন। সো বাট লিটনকে জনসন কিন্তু ওই গ্রুপের মধ্যে পড়েন না, তাই এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 20, which author and work did Salman Rushdie acknowledge as his precursor in his Chatnification of the English language? তো এই চাটনিফিকেশন বলে যে ওয়ার্ডটা, এটা কিন্তু সালমান রুশদির দেওয়া একটা কনসেপ্ট। তো তিনি তার এই চাটনিফিকেশনের জন্য তিনি অ্যাকনলেজ করেন যে অন্য একজন অথর রয়েছেন যার লেখাতেও কিন্তু এই ধরনের চাটনিফিকেশনের ব্যবহার হয়েছে। তো সেটা কাকে তিনি প্রিকারসর হিসেবে মানেন? লরেন্স স্টিয়ার অ্যান্ড ট্রিস্টান স্যান্ডি, আসিফ করিম বয়েস গোয়া, জিবি দেসানি অল অ্যাবাউট এইজ হ্যাটার, ভবানী ভট্টাচার্য হি হু রাইটস এ টাইগার। এটা সঠিক উত্তর হবে অপশন সি, জিবি দেসানির অল অ্যাবাউট এইজ হ্যাটার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, ইন 2016 দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ডিক্লেয়ার পোস্ট ট্রুথ টু বি দ্য ওয়ার্ড অফ দ্য ইয়ার। ওকে, হোয়াট ডাজ ইট মিন? এই পোস্ট ট্রুথ কথাটা, এই ওয়ার্ডটা 2016 সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে কনসিডার করেছিল। এবার আমাদেরকে বলতে হবে এই পোস্ট ট্রুথ কথার অর্থ কি। রিলায়েন্স অন সাবজেক্টিভ অপিনিয়ন্স রাদার দেন অ্যান অবজেক্টিভ ফ্যাক্টস, আর্গুমেন্ট বেসড অন সাইন্টিফিক ডাটা, ওপিনিয়ন বেসড অন অ্যান অ্যাস্ট্রোলজি অর মেটাফিজিক্স। এটা সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা, পরের প্রশ্ন, হাউ উড ইউ ডিফাইন হাইপার বেটন? তো এই হাইপার বেটনটাকে তোমরা কিভাবে ডিফাইন করবে? ইট ইজ এ ট্রান্সফার এপিথেট, ইট ইজ অ্যান ইনভার্সন অফ দ্য নর্মাল অর্ডার অফ ওয়ার্ডস, ইট ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ এ সিঙ্গেল ভার্ব উইথ টু ডিসপারেট নাউন, ইট ইজ অ্যান অ্যান্টিথেটিক্যাল স্টেটমেন্ট। এর সঠিক উত্তর হবে অপশন বি। হাইপার বেটন হচ্ছে গিয়ে যখন ন্যাচারাল অর্ডার অফ ওয়ার্ডস যেটা রয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা যখন তারা ইনভার্স প্যাটার্নে যখন ফলো করে যখন কোনো সেন্টেন্স লেখা হচ্ছে, তখন কিন্তু কোনো পোয়েম লেখা হচ্ছে, তখন কিন্তু আমরা এই হাইপার বেটনের ফিগার অফ স্পিচটা দেখতে পাই। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ পোয়েট ফেমাসলি ডেসক্রাইব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাজ এ কংগ্লোমারেশন অফ ডার্ক স্যাটানিক মিলস? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপার এটা এসে থাকে। উইলিয়াম ব্লেক, পার্সি বেসি শেলি, আলফ্রেড লর্ড টেনিসন, ম্যাথু আর্নল্ড। এবং এটা সঠিক উত্তর হবে উইলিয়াম ব্লেক। এই উইলিয়াম ব্লেক তিনি তার পোয়েমে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সম্পর্কে এরকম একটা কথা বলেছেন যে ডার্ক স্যাটানিক মিলস, এই যে তখনকার যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে তখন যে সমস্ত মিলগুলো তৈরি হচ্ছিল, সেগুলোকে তিনি বলেছেন ডার্ক স্যাটানিক মিলস বলে। বুঝতে পেরেছো? কালো বড় বড় স্যাটানিক মিলসের সাথে তুলনা করেছেন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, হুইচ পোয়েট ডিড ওয়ার্ডসওয়ার্থ স্পেসিফিক্যালি ক্রিটিসাইজ ইন দ্য প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস ফর ইউজিং পোয়েটিক ডিকশন অর টমাস গ্রেকে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টমাস গ্রে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, হুইচ টু থিয়েটার্স ওয়ার দ্য ফার্স্ট টু ওপেন ইন লন্ডন আফটার দ্য এন্ড অফ কমনওয়েলথ পিরিয়ড? অর্থাৎ ইংল্যান্ডে যখন অলিভার ক্রমওয়েল রুল করছিলেন তখন কিন্তু তিনি সমস্ত ধরনের থিয়েটারকে বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ এভরি কাইন্ড অফ থিয়েটার ওয়াজ ব্যানিশড ফর 11 ইয়ার্স ইন ইংল্যান্ড। 11 বছর কোনো থিয়েটার ওখানে চালু ছিল না। তো তারপরে যখন ওইটা থিয়েটার আবার রিওপেন হলো, বলেছে কোন দুটো থিয়েটার রিওপেন হয়েছিল? দ্য রোজ অ্যান্ড দ্য সোয়ান, ড্রাউরি লেন অ্যান্ড দ্য সোয়ান, ড্রাউরি লেন অ্যান্ড লিঙ্কনস ইনফিল্ড, লিঙ্কনস ইনফিল্ড অ্যান্ড দ্য রোজ। এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, ড্রাউরি লেন অ্যান্ড লিঙ্কন ইনফিল্ডস। খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট এ মেডিয়েভাল রোমান্স পোয়েট? troubadour, a জংলার, a স্কুপ or a ট্রোভার? এবং এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ এ স্কোপ। ইনি কিন্তু কোনো রোমান্স পোয়েট নন। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ফার্ডিনান্ড ডি সসারস অ্যানালাইসিস অফ ল্যাঙ্গুয়েজ? তোমরা যখন স্ট্রাকচারালিজম পরবর্তীকালে পিজিতে পড়বে তখন তোমরা ফার্ডিনান্ড ডি সসারের সম্পর্কে জানবেন, ইনি একজন লিঙ্গুইস্টিক্স। বাট বর্তমানে তোমরা জাস্ট বেসিক কিছু জেনে রাখো। তো বলেছে এই ল্যাঙ্গুয়েজের সম্পর্কে অ্যানালাইসিস করতে গিয়ে ফার্ডিনান্ড ডি সসার কি বলেছেন? দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, প্যারোল ফোকাসেস অন ল্যাঙ্গুয়েজ এজ এ সিস্টেম অ্যাট এ পার্টিকুলার টাইম, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য পার্টিকুলার ইনস্টেন্স অফ স্পিচ অ্যান্ড রাইটিং, প্যারোল ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ওভার এ পিরিয়ড অফ টাইম। এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ,
এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে বা ল্যাং হচ্ছে গিয়ে সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, এই ল্যাং প্যারোল এরকম বিভিন্ন কনসেপ্ট দেওয়া রয়েছে ফার্দিনান্দ সসারের, এগুলো পরবর্তীকালে তোমরা পিজিতে পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28। ইন 1066 উইলিয়াম দ্য কনকারার ডিফিট দ্য ইংলিশ কিং ড্যাশ। অর্থাৎ যখন, আচ্ছা তোমরা বলো দেখি, এই 1066-এ ইংল্যান্ডে একটা খুব বড় একটা হিস্টোরিক্যাল ইভেন্ট ঘটেছিল, ওই হিস্টোরিক্যাল ইভেন্টের নাম কি? তোমরা এটা নিশ্চয়ই যারা পারবে তারা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এবারে বলো, উইলিয়াম দ্য কনকোয়ারার উনি কোন ইংলিশ কিংকে ডিফিট করেছিলেন অর্থাৎ হারিয়েছিলেন? আলফ্রেড, হ্যারল্ড গডউইনসন, ন্যাথানিয়েল ন্যাথেট আর হেনরি দ্য ফার্স্ট? এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি, হ্যারল্ড গডউইনসন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। হুইচ অফ দ্য ফলোইং প্লেরাইট ডাজ অ্যারিস্টটল কনসিডার টু বি আইডিয়াল ট্র্যাজেডিয়ান? তো অ্যারিস্টটল তিনি তার যে ট্র্যাজেডিটা লিখেছিলেন, ট্র্যাজেডির সম্পর্কে তিনি যখন পোয়েটিক্স লিখেছিলেন, ওই পোয়েটিক্সে তিনি কিন্তু তার ওই সময়কার যে সমস্ত গ্রিক ট্র্যাজেডিয়ানরা ছিলেন তাদেরকে ফলো করেই কিন্তু তার ওই পোয়েটিক্সটা বানানো। এবার যেটা বলেছে এখানে যে অ্যারিস্টটল তিনি কাকে আইডিয়াল ট্র্যাজেডিয়ান হিসেবে মানতেন? এসকাইলাস, প্লটাস, ইউরিপিডিস, সোফোক্লিস? এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, সোফোক্লিস। সোফোক্লিসের দ্য থ্রি থিবান প্লেস রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে। আচ্ছা যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। হুইচ অফ দ্য ফলোইং টেক্সট ইজ অ্যাট্রিবিউটেড টু জ্যাক লাকা? এই জ্যাক লাকাকে নিচে দেওয়া কোন টেক্সট জ্যাক লাকাকে অ্যাট্রিবিউট করা হয়? বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল, সিভিলাইজেশন অ্যান্ড ইট ডিসকন্টেন্টস, এক্রিটস অর এস অ্যান্ড জেড? এটার সঠিক উত্তর হবে অপশন সি। এই এক্রিটস বলে যে ওয়ার্কটা, এটা কিন্তু জ্যাক লাকার লেখা। বাট এস অ্যান্ড জে এটা কিন্তু রোলা বার্থের লেখা। বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল এটা সিগমন্ড ফ্রয়েডের লেখা। সিভিলাইজেশন অ্যান্ড ইট ডিসকন্টেন্টস এইটা তোমরা যারা জানো তারা কমেন্ট করে আমাকে জানিও। ওকে, আচ্ছা যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31। দ্য রিভার্সাল অফ এ সিচুয়েশন ইন এ ট্র্যাজেডি ইজ নোন অ্যাজ? অর্থাৎ ট্র্যাজেডিতে যখন আমরা প্রোটাগনিস্টের রিভার্সাল অফ সিচুয়েশন দেখি, ওইটাকে আমরা কোন টার্মে বলে থাকি? অ্যানাগনরিসিস, হ্যামারসিয়া, ক্যাথারসিস, পেরিপেটিয়া? তোমাদের জন্য বলি, এই অ্যানাগনরিসিস, ক্যাথারসিস, হ্যামারসিয়া এবং পেরিপেটিয়া এগুলো সবগুলোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটার মানে তোমাদেরকে কিন্তু জেনে রাখা উচিত, বিশেষ করে এন্ট্রান্সের জন্য। এবং এর সঠিক উত্তর হবে রিভার্সাল অফ সিচুয়েশনকে আমরা পেরিপেটিয়া বলি। ওকে, হ্যামারসিয়াকে আমরা বলি ট্র্যাজিক ফ্ল, ক্যাথারসিস হচ্ছে গিয়ে পারগেশন অফ ইমোশন, অ্যানাগনরিসিস কথার অর্থ সাডেন রিয়েলাইজেশন। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ? ইট ইজ এ ডুয়েল ইন ক্যারেক্টার, ইট ইজ এ সোশ্যাল ফিনোমেনা, ইট ডাজ নট হ্যাভ আ ডিপ স্ট্রাকচার, ইট ইজ আরবিট্রারি ইন নেচার? এবং এটা সঠিক উত্তর, এটা নট চেয়েছে, হ্যাঁ, তাই এটার অপশন 30, আচ্ছা কোশ্চেন নাম্বার 32 এর সঠিক উত্তর হবে অপশন সি। এইটা এইটা হয়ে যাবে এটা সঠিক উত্তর। আর ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত এটা ভুল দেওয়া রয়েছে। বাকি ল্যাঙ্গুয়েজ যে আরবিট্রারি, এটা একটা সোশ্যাল ফেনোমেনো বা ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, এগুলো তোমরা পরবর্তীকালে পড়বে। এগুলো, এই আরবিট্রারিটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, ওখানে তোমরা সিগনিফাইডের একটা কনসেপ্ট পাবে পরবর্তীকালে। আচ্ছা পরের প্রশ্ন, মরফোলজি ইজ দ্য গ্রামার অফ ড্যাশ? এই মরফোলজি বলতে কি বোঝায়? ফ্রেজেস, ওয়ার্ডস, সেন্টেন্সেস অর ক্লজেস? এবং এর সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ার্ডস। মরফোলজি গ্রামার অফ ওয়ার্ডস। এই মরফোলজিটা হচ্ছে গিয়ে, অর্থাৎ মরফোলজি কথার অর্থ হচ্ছে গিয়ে গ্রামার অফ ওয়ার্ডস। যাচ্ছি পরের প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ট্যাবুলার আশা? এই ট্যাবুলার আশা যে কনসেপ্ট, এটা কার দেওয়া? ডেভিড হিউম, জন লক, টমাস হবস, এডওয়ার্ড সেফির? তো এই যে মাইন্ডটাকে ব্ল্যাঙ্ক স্লেটের সাথে তুলনা করেছেন কে? হিউম, লক, হবস, স্যাপির? এবং এটা সঠিক উত্তর হবে জন লক। তার একটা এসে রয়েছিল, দ্য এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যেটা 1690-তে পাবলিশ হয়েছিল। তো ওই এসেতে তিনি ট্যাবুলার আসার কনসেপ্টটা দিয়েছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ বার্চ কাচরু? এই বার্চ কাচরু ইনি কোন কনসেপ্টের সাথে অ্যাসোসিয়েটেড নন? দ্য থ্রি সার্কেলস অফ ইংলিশ, দ্য আদার টাং, দ্য আউটার সার্কেল অর আদার এসিয়াস? এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি। তাহলে দেখো, এই বার্চ কাচরু যিনি, ইনি কিন্তু একজন ইন্ডিয়ান লিঙ্গুইস্ট, এবং তিনি তার কনসেপ্ট তার দেওয়া রয়েছে যেগুলো, তার মধ্যে এই যে দ্য থ্রি সার্কেলস অফ ইংলিশ, দ্য আদার টাং, দ্য আউটার সার্কেল, এগুলো কিন্তু বার্চ কাচরুর দেওয়া কনসেপ্ট।
ওকে, কিন্তু এই আদার এশিয়া বলে তিনি কোনো কনসেপ্ট দেননি, তাই অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন। ডেইড্রিক কিকেনব্রোকার ইজ এ ক্যারেক্টার অফ আ ফিকশনাল হিস্টোরিয়ান ক্রিয়েটেড বাই ড্যাশ। অর্থাৎ এই যে ক্যারেক্টারটা, এটা কিন্তু কোন হিস্টোরিয়ান, ফিকশনাল হিস্টোরিয়ান অর্থাৎ কোন অথারের লেখা নভেলে আমরা পাই? র্যালফ ওয়াল্ডো এমারসন, জেমস ফেনিমোর কুপার, এডগার অ্যালান পো, ওয়াশিংটন ইরভিং। এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়াশিংটন ইরভিং। ওকে, তাহলে এই ক্যারেক্টারটা কিন্তু ওয়াশিংটন ইরভিনের তৈরি বা ওনার সৃষ্টি একটা ফিকশনাল ক্যারেক্টার। হোয়েন ওয়াজ দ্য টোটাল মিসলেনি পাবলিশড? তোমরা সকলেই জানো এটা টোটাল মিসলেনি কত সালে পাবলিশ হয়েছিল? 1558, 1557, 1556 আর 98। এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি। যাচ্ছি পরের প্রশ্ন। আইডেন্টিফাই দ্য অথার ফ্রম দ্য ক্লুজ গিভেন বিলো। এইখানে চারটে ক্লু আমাদের দেওয়া রয়েছে, এই ক্লু থেকে আমাদেরকে কিন্তু নিচের দেওয়া চারজন অথারের নামকে আইডেন্টিফাই করতে হবে। সি আর হি রিপ্রেজেন্টেড দ্য আমেরিকান সাউথ, অর্থাৎ এই অথার আমেরিকান সাউথটাকে রিপ্রেজেন্ট করছেন। সি আর হি বিগেন হার আর হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোয়েট। তিনি তার আচ্ছা, এখানে কিন্তু ফিমেল পোয়েটও হতে পারে বা এমনি পোয়েটও হতে পারে। তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, বা এখানে যে ক্লুটা বলেছে যে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন পোয়েট হিসেবে। সি সাফার্ড ফ্রম মেন্টাল ডিঅ্যারেঞ্জমেন্ট, যিনি মেন্টাল ডিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ একটা মানসিক কিছু ট্রমার সাথে ট্রমাতে ভুগেছিলেন। সি আর হি হ্যাড এ র্যাভেন অন ওয়ান শোল্ডার, র্যাভেন অন, আচ্ছা, সি আর হি হ্যাড এ র্যাভেন অন ওয়ান শোল্ডার অ্যান্ড আ ব্ল্যাক ক্যাট অন আদার। এইখানেই তোমাদের ক্লু দিয়ে দিয়েছে, র্যাভেন আর ব্ল্যাক ক্যাট। সিলভিয়া প্ল্যাথ, ন্যাথানিয়েল হথর্ন, এডগার অ্যালান পো, এমিলি ডিকিনসন। এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, এডগার অ্যালান পো। তিনি তার লেখা এই যে ধরো দ্য র্যাভেন, দ্য ব্ল্যাক ক্যাট, এগুলো তো তার বিখ্যাত পোয়েম, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন। খুব সুন্দর একটা আগের প্রশ্ন আমরা অ্যাটেন্ড করলাম। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39। হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস ডিড নট হ্যাভ এ ডিরেক্ট ইনফ্লুয়েন্স আপন দ্য রেনেসাঁস ইন ইংল্যান্ড? অর্থাৎ ইংল্যান্ডে যে রেনেসাঁস হয়েছিল, এই নিচের দেওয়া চারটি হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে কোনটা ডিরেক্ট ইনফ্লুয়েন্স ছিল না? দ্য গ্লোরিয়াস রেভলিউশন 1688-এ হওয়ার গ্লোরিয়াস রেভলিউশন, এটা নয়। দ্য তুর্ক, আচ্ছা, দ্য তুর্কস কনকোয়েস্ট অফ কনস্টান্টিনোপল, দ্য বিগিনিং অফ দ্য টুডার রেইন ইন ইংল্যান্ড, দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য প্রিন্টিং প্রেস বাই উইলিয়াম ক্যাক্সটন। দেখো এখানে ডিড নট চেয়েছে। আর তোমাদের বলি যে এই যে উইলিয়াম ক্যাক্সটনের প্রিন্টিং প্রেসটা কিন্তু খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলেছিল রেনেসাঁসের ক্ষেত্রে। টিউডার রেইন, এলিজাবেথ, কুইন এলিজাবেথ রুল করা শুরু করেছিলেন, অবশ্যই রেনেসাঁসের একটা খুব বড় একটা ছিল, ইম্প্যাক্ট ছিল ওটাতে। আর 1453-তে যখন তুর্কিরা কনস্টান্টিনোপলে অ্যাটাক করেছিল, তখন কনস্টান্টিনোপলে যে সমস্ত পণ্ডিতরা ছিলেন বা যে সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিলেন, ওরা কি করেছিলেন? ওরা আর অন্যান্য জায়গায় ওইখান থেকে পালিয়ে গেছিলেন, কারণ ওই সময় তুর্কিরা কি করেছিল, ওই সমস্ত উইকি পার্সনদের যে বই, লেখাপত্র, পুঁথিপত্র, এগুলো সব পুড়িয়ে দিচ্ছিলেন। তো তারা যখন ধীরে ধীরে ইংল্যান্ডে পালিয়ে এলেন, আমেরিকায় পালিয়ে গেলেন, তার ফলে কি হলো, এইসব জায়গাতে ধীরে ধীরে করে রেনেসাঁস ঘটলো। তাহলে এটা একটা খুব বড় ইম্প্যাক্ট। কিন্তু এই যে গ্লোরিয়াস রেভলিউশন, এটা 1688-এ হয়েছিল, এটার কোনো রকম ভাবে কোনো ইম্প্যাক্ট নেই রেনেসাঁস, এই রেনেসাঁসের জন্য। তো অপশন এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এই ব্যাকগ্রাউন্ডটা কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই তোমরা আহ, এখন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে গিয়ে জানতে পারছো, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন। ইন এ শেক্সপিয়ারিয়ান সনেট আ ভোল্টা জেনারেলি টেক্স প্লেস ইন। তো এই ভোল্টাটা কোথায় ইউজ করা হয়? দ্য সিস্টেট, দ্য কাপলেট, দ্য থার্ড কোয়াট্রেন, দ্য সেকেন্ড কোয়াট্রেন। সঠিক উত্তর হবে দ্য থার্ড কোয়াট্রেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাজ ইউজড বাই শেক্সপিয়ার। আচ্ছা, তো এখানে শেক্সপিয়ারের একটা লাইন দেওয়া রয়েছে এবং আমাদেরকে ওটা সঠিকভাবে বসাতে বলছে। মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক আ সান, ড্যাশ ইজ ফার মোর রেড দেন হার লিপস রেড। আচ্ছা, এটা তার একটা সনেটের লাইন দেওয়া রয়েছে। রুবি, গার্নেট, কোরাল আর টপাজ। এবং এটার সঠিক উত্তর হবে, আমি তোমাদেরকে পোয়েমটা পড়ে বলি, দেখো। মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিপস রেড। ওকে, অপশন সি কোরাল হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন। হেনরি ভনস পোয়েট দ্য রিট্রিট এক্সপ্রেস আ ডিজায়ার টু, অর্থাৎ
ভনের লেখা রিট্রিট বলে একটা পোয়েম আছে, ওই পোয়েমটায় কবি কি রিপ্রেজেন্ট করছেন? রিটার্ন টু দ্য ডেজ অফ ইনফেন্সি, অর্থাৎ তিনি তার চাইল্ডহুড ডেজ অর্থাৎ ইনফেন্সিতে ফিরে যেতে চান। রিটার্ন টু দ্য প্রাইমোর্ডিয়াল এজ অফ ক্রিয়েশন, তিনি তার একদম যখন প্রথম পৃথিবী সৃষ্টি হয়েছিল, এজ অফ ক্রিয়েশন, ওই সময় ফিরে যেতে চান। রিটার্ন টু দ্য গোল্ডেন এজ অফ প্যাস্টোরিয়ালিজম, আর রিটার্ন টু দ্য মিডল এজ। এবার এই রিট্রিটটা যদি তুমি পড়ো তাহলে তোমরা জানবে যে অপশন এ এখানকার সঠিক উত্তর, যেখানে অথার চাইছেন যে তিনি তার পাস্টে ফিরে যেতে, তিনি যখন খুব ছোট ছিলেন ওই সময় ফিরে যেতে চাইছেন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, দ্য প্রিন্সিপাল মোটিভ অফ ড্রাইডেন্স অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেল ইজ ড্যাশ, অর্থাৎ ড্রাইডেনের লেখা অ্যাবসোলেম অ্যাকিটোফেলের মেন প্রিন্সিপাল কি? ম্যাগনা কার্টা, দ্য বিহেডিং অফ চার্লস দ্য ফার্স্ট, এক্সক্লুশন ক্রাইসিস, স্প্যানিশ আর্মাডা। এবং এটার সঠিক উত্তর হবে 43 সি, দ্য এক্সক্লুশন ক্রাইসিস। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং থট ইম্পেরিয়ালিজম অ্যাজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম? কার্ল মার্কস, ভ্লাদিমির লেনিন, ওয়াল্টার বেঞ্জামিন অর লুইস আলথুসার? এটা সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, এই লেনিনের সম্পর্কে এটা বলা হয়েছে। আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট পোস্ট কলোনিয়ালিজম? অর্থাৎ নিচের দেওয়া চারটি অপশনের মধ্যে কোনটা পোস্ট কলোনিয়ালিজমের সম্পর্কে বলছে নয়, ট্রু নয়, নট ট্রু? It debunks the notion of Western modernity. It negotiates ambivalent movements within the rationalizations of modernity. It formulates critical revision around issues of political discrimination. It seeks to redefine the notion of cultural difference. এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এই সবগুলো এগুলো কিন্তু পোস্ট কলোনিয়ালিজম সম্পর্কে ট্রু, বাট এইটা ট্রু নয়, আর আমাদেরকে এটাই আইডেন্টিফাই করতে বলেছে। আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, in Aphra-Behns or Orinoco, how does the titular character die? অর্থাৎ ওরোনক্কো, আফ্রাবেনের লেখা ওরোনক্কোতে যে টাইটেল ক্যারেক্টার রয়েছিল ও কিভাবে মারা গেছিল? হি disembowels himself, he is whipped to death, he is hanged in the public square, he is cut to pieces slowly by the executioner। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ হি ইজ কাট টু পিসেস, তাকে পিস পিস করে কেটে দিয়েছিল। আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 47, in Tristram Shandy, Corporal Trim's brother Tom describes the oppression of a black servant in a sausage shop in Lisbon that he visited। তাহলে ট্রিস্টাম স্যান্ডি লরেন্স ট্রেয়ারের লেখা একটা নভেল, যেখানে কর্পোরাল ট্রিমের সম্পর্কে এরকম একটা বলা রয়েছে। দিস এপিসোড ইজ ইন্সপায়ার্ড বাই এ লেটার লরেন্স ট্রেয়ার রিসিভড ফ্রম আ ব্ল্যাক ম্যান। ওকে, Strahan's reply became an integral part of 18th century abolitionist literature. Name the person who wrote the letter to Strahan। অর্থাৎ লরেন্স স্ট্রেয়ানকে একজন ব্ল্যাক ম্যান এরকম একটা এপিসোডের কথা তার লেটারে লিখে তখন লেটার দিয়েছিলেন, যেটা পরবর্তীকালে ট্রিস্টাম স্যান্ডি তিনি তার ওই নভেলে ইনক্লুড করেন। এখানে প্রশ্নে জানতে চেয়েছে কে ছিল সেই ব্ল্যাক ম্যান যাকে স্টেয়ারেন যিনি যাকে যিনি স্টেয়ারেনকে চিঠি দিয়েছিলেন। উইলিয়াম উইলবারফোর্স, ইগনেটাস স্যানচো, জন হকিন্স অর উইলিয়াম ব্ল্যাকস্টোন? এটা সঠিক উত্তর হবে ইগনেটাস স্যানচো, অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 48, ফ্রেডরিক জ্যানসন অ্যাসোসিয়েটেড পোস্ট মডার্ন কালচার উইথ ডেস ক্যাপিটালিজম, মার্কেট ক্যাপিটালিজম, মনোপলি ক্যাপিটালিজম, মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম অর ইম্পেরিয়াল ক্যাপিটালিজম? এটা সঠিক উত্তর হবে অপশন সি, মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম। পরের প্রশ্ন, আচ্ছা এখানে এইটা তোমরা একটু পড়ে নিও যদি সময় পাও, বাকি আমি স্টেটমেন্টসে যাচ্ছি। বলছে এরকম একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটার সম্পর্কে কোনটা ট্রু, এবং এই প্যাসেজটা তোমরা পড়ার পরে তোমরা এখানে এখানে বুঝতে পারবে এখানে আরো চারটে অপশন দেওয়া রয়েছে, এবং কোন দুটো ট্রু সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, দিস লাইন স্পোকেন বাই এডগার ইন কিং লেয়ার, দিস লাইন স্পোকেন বাই ফার্দিনান্দ ইন দ্য টেম্পেস্ট, দিস প্যাসেজ রিঅ্যাপিয়ার ইন দ্য অল্টার অ্যান্ড আইরনিক ভার্সন অফ টি.এস. ইলিয়টস ওয়েস্টল্যান্ড, আর দিস প্যাসেজ অ্যাপিয়ার ভার্বিট্রাম ইন ডব্লিউ.এইচ. অর্ডেন্স সি অ্যান্ড দ্য মিরর। ওকে, তো এটা সঠিক উত্তর যেটা আমি তোমাদের বলে দিই সেটা হবে সঠিক উত্তর বি অ্যান্ড সি, অর্থাৎ এই লাইনটা টেম্পেস্ট থেকে নেওয়া আর টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ডে এটা উল্লেখ করা রয়েছে। আজকের কোশ্চেন পেপারের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50, কারেক্ট ম্যাচ আইডেন্টিফাই করতে হবে। তার মানে কি না, এখানে অথারের লেখা দেওয়া রয়েছে এবং তার পাশে তার অরিজিনাল অথারের নামও দেওয়া রয়েছে, কিন্তু
আমরা যদি দেখি তাহলে দেখবো যে এখানে কিন্তু রং, ওকে, মিসম্যাচ করা রয়েছে। এই 4টে অপশনের মধ্যে একটা অপশন রয়েছে যেটা রাইট অ্যান্সার হিসেবে কনসিডার করা হবে, অর্থাৎ তাদের যে ওয়ার্কস এবং রাইটার এটা ঠিক, বাকিগুলো কিন্তু ভুল। তাহলে আমরা দেখে নিই। দ্য শক অফ অ্যারাইভেল, এটা মিনা আলেকজান্ডার। মাস্ক অফ কনকোয়েস্ট হোমি ভাবা। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম আজিজ আহমেদ। অর দ্য ইন্টিমেট এনিমি গৌরী বিশ্বনাথন। এটা কোনটা সঠিক উত্তর? এটা সঠিক উত্তর হবে দ্য শক অফ অ্যারাইভেল, এইটা মিনা আলেকজান্ডারের লেখা। তো এই যে মাস্ক অফ কনকোয়েস্ট এটা গৌরী বিশ্বনাথনের লেখা। দ্য ইন্টিমেট এনিমি আশিস নন্দীর লেখা। কালচারাল অ্যান্ড ইম্পেরিয়ালিজম এটা হোমি ভাবার লেখা। তো এগুলো মিসম্যাচ ছিল, বাট দ্য শক অফ অ্যারাইভেল এটা কিন্তু মিনা আলেকজান্ডারের লেখা। তাহলে আশা করি আজকে আমাদের প্রশ্নের যে আলোচনার এই সেশন তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে এমএ এন্ট্রান্স হয় ওইটার, অর্থাৎ পিইউএমডিইটি ওর কোশ্চেন পেপার আলোচনা করছি। আর এটা আজকের ফোর্থ ক্লাস বা ফোর্থ সেশন তোমরা বলতে পারো। তো ভিডিওটা একসাথে কম্পাইল করা রয়েছে, তাই কারণে সেই জন্যই পরপর তোমরা ভিডিওগুলো পাচ্ছ, বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমি একসাথে কম্পাইল করে দিয়েছি বলেই তোমরা ভিডিওটাকে পরপর দেখছো। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করছো আশা রাখছি এগুলো তোমাদের এক্সামের জন্য, আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো আজকের যে কোশ্চেন পেপার এটা আমরা পেয়েছি 2024, অর্থাৎ আগের যে কোশ্চেন পেপারগুলো ছিল তার ভেতরে 2018, 19, 2023 এবং এটা 2024, অর্থাৎ অফিসিয়ালি যে 4খানা কোশ্চেন পেপার অ্যাভেলেবেল রয়েছে, আমরা আজকে তার শেষ ক্লাস নিয়ে, অর্থাৎ এই ভিডিওর যে শেষ পোর্শন, আমরা বর্তমানে ওইখানেই আছি। আজকের কোশ্চেন পেপারে আমরা 50খানা প্রশ্নই আলোচনা করব। তো তোমরা তাহলে পুরোটা আবার দেখতে থাকো, এবং যে প্রশ্নগুলো তোমাদের মনে হবে যে এগুলো তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো। আর যেগুলো আমি বলছি ওগুলো তার সাথে সাথে তোমরা শুনতে থাকো। তাহলে চলো একদম প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলেছে, ইন দ্য প্রিফেস টু হুইচ অফ হিজ ফিকশনাল ওয়ার্ক বাই হেনরি ফিল্ডিং ডিফাইন দ্য নোভেল জনরা অ্যাজ এ কমিক এপিক ইন প্রোজ। ওকে, একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন দিয়েছে, যেটা বিশেষ করে হেনরি ফিল্ডিং এর সম্পর্কে আমরা বেশ অনেকবারই এটা শুনে থাকি, যে কমিক এপিক ইন প্রোজ, এইটা বলতে তিনি কোন ওয়ার্কসকে বুঝিয়েছেন? জোনাথন ওয়াইল্ড, সেমেল সেমেলা, জোসেফ অ্যান্ড্রু, টম জোন্স। এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, জোসেফ অ্যান্ড্রু। কোশ্চেন নাম্বার 2, হু ডিফেন্ডেড মডার্নিজম এগেনস্ট দ্য অ্যাটাকস অফ পোস্ট মডার্নিস্ট বাই ডেসক্রাইবিং ইট অ্যাজ অ্যান আনফিনিশড প্রজেক্ট। তাহলে মডার্নিজমকে কে ডিফেন্ড করেছেন পোস্ট মডার্নিস্টদের হাত থেকে, এবং এটা বর্ণনা করেছেন যে পোস্ট মডার্নিস্ট হচ্ছে একটা আনফিনিশড প্রজেক্ট? জেন ফ্রেন্কুয়েস লিওটার্ড, মিশেল ফুকো, জিন বডলিনার্ড আর জুইগান হ্যাবারমাস। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, জুইগান হ্যাবারমাস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, ভেইন ম্যান সেট সি দ্যাট ডাস্ট ইন ভেইন এসে আ মর্টাল থিং টু বি মর্টালাইজড। চুজ ফ্রম দ্য অপশনস বিলো দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্লিকেশন অফ দ্য টু ইউজেস অফ ভেইন ইন স্পেন্সার্স সনেট 75 ফ্রম অ্যামোরিট্টি। অর্থাৎ অ্যামোরিট্টি সনেট 75-এ এইখানে যে ভেইন কথার অর্থ বলতে কি বুঝে সেটা বলতে হবে। দ্য ফিউটিলিটি অফ মর্টাল লাভ, ফলস প্রাইড লিডস টু ফেলিয়ার, পোয়েট্রি ওভারকামস ডেথ, দ্য স্পিকার্স ওন প্রাইড। আর এটা সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ফিউটিলিটি অফ মর্টাল লাভ। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, দ্য ক্রিটিক্যাল স্টাডি অফ দ্য লিটারেরি রিপ্রেজেন্টেশন অফ রিলেশনশিপ বিটুইন দ্য হিউম্যান অ্যান্ড নন হিউম্যান ওয়ার্ল্ড হ্যাজ বিন টার্ম। অর্থাৎ হিউম্যান এবং নন হিউম্যান ওয়ার্ল্ডের সাথে যে হিউম্যান এবং নন হিউম্যান ওয়ার্ল্ডের রিলেশনশিপের মধ্যে যে ক্রিটিক্যাল স্টাডিটা আমরা করে থাকি ওইটাকে আমরা কি বলি? ওকে, হিউম্যান ওয়ার্ল্ড এবং নন হিউম্যান ওয়ার্ল্ডের মধ্যে ট্রমা স্টাডিজ, মেমোরি স্টাডিজ, নিউ ক্রিটিসিজম, ইকো ক্রিটিসিজম। ইয়েস, এটা সঠিক উত্তর, অর্থাৎ এটার এই অপশন ডি, ইকো ক্রিটিসিজম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, দ্য ফর্ম অফ ভ্লাদিমির dog song in Samuel Beckett's Waiting for Godot, each a ballad, a rondezvous, a madrigal, a canzonet. অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, attempt to justify the following assertion by choosing the correct reason from the options given below। অর্থাৎ নিচের
একটা অ্যাসারশন দেওয়া রয়েছে এবং তার রিজনগুলো দেওয়া রয়েছে। ওকে, আমাদেরকে কারেক্ট রিজনটা এখানে আইডেন্টিফাই করতে হবে। দেয়ার ওয়াজ এ মার্কড টেন্ডেন্সি টু রাইট ডিকশনারি অ্যান্ড বুকস অন গ্রামার ইন 18th সেঞ্চুরি ইংল্যান্ড, অর্থাৎ 18th সেঞ্চুরি ইংল্যান্ডে আমরা দেখেছি প্রচুর পরিমাণে ডায়েরি লেখার একটা টেন্ডেন্সি ছিল, ডিকশনারি লেখার এবং সেই সাথে গ্রামার লেখার। তো এর কারণটা কি? দ্য সিভিল ওয়ার অফ 1642 হ্যাড স্টপ প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং। সিভিল ওয়ার যে 1642-তে হয়েছিল, এটা প্রিন্টিং আর পাবলিশিংগুলোকে বন্ধ করে দিয়েছিল। দ্য রয়্যাল সোসাইটি ফর্মড ইন 1662 এনকারেজ দ্য পাবলিকেশন অফ সাচ বুকস, অর্থাৎ 1662-তে তৈরি হওয়া রয়্যাল সোসাইটি যারা এনকারেজ করতো এই সমস্ত বই পাবলিশ করার জন্য। দেয়ার ইজ এ কন্টেম্পোরারি কনসার্ন উইথ র্যাশনালাইজিং উইথ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটু স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য একটা আহ, তখন একটা কন্টেম্পোরারি কনসার্ন, অর্থাৎ সেই সময় একটা there was a contemporary concern with rationalizing and standardizing the English language, অর্থাৎ তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করার একটা প্রসেস চলছিল। দ্য ফরেন লিঙ্গুইস্টিক ইনফ্লুয়েন্সেস হ্যাড কোরাপ্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য প্রিভিয়াস এজ, বা ফরেন লিঙ্গুইস্টিক্স হ্যাড কোরাপ্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন প্রিভিয়াস, অর্থাৎ ইংরেজি ভাষা তার আগের যে এজ ছিল ওইটায় তার যে একটা ইনফ্লুয়েন্স, ফরেন ইনফ্লুয়েন্সেস ফরেন ইনফ্লুয়েন্সেসের জন্য তার একটা, এবং অপশন ডি ফরেন লিঙ্গুইস্টিক ইনফ্লুয়েন্সেস হ্যাড কোরাপ্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য প্রিভিয়াস এজ। তাহলে অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ইজ নাও রেফার্ড অ্যাজ এ মডার্ন আর্লি মডার্নিজম, অর্থাৎ এখন আর্লি মডার্নিজম বলতে কোন পিরিয়ডকে রেফার করা হয়? দ্য রেনেসাঁস, রোমান্টিক পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য জর্জিয়ান পিরিয়ড। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, জর্জিয়ান পিরিয়ড। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, আমাদেরকে এই কাপলেট থেকে ফিগার অফ স্পিচটাকে আইডেন্টিফাই করতে হবে। হেয়ার দো গ্রেট আনা, হুম থ্রি রেলেমস ওবে, dost sometime counsel take and sometime tea, হাইপারবোল, কায়াসমাস, অ্যান্টিথেসিস, জিউগমা। এবং এটা হচ্ছে গিয়ে জিউগমার উদাহরণ, অপশন ডি। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। লিস্ট এ এবং লিস্ট বি দেওয়া রয়েছে, এদের ভেতরে এগুলো বিভিন্ন ধরনের পোয়েম এবং এটা তার মধ্যে কোন জনরার মধ্যে পড়ছে এটা আমাদেরকে চুজ করতে হবে। লিস্ট 1 থায়ারসিস, টু ডিউটি, পাইট বিউটি, লা ব্যালে ড্যাম সেন্স মার্সি, কিটসের লেখা। এটা হচ্ছে একটা ব্যালেটের এক্সাম্পল। থায়ারসিস এটা কিন্তু এলিজির এক্সাম্পল। পাইট বিউটি কার্টেল সনেটের এক্সাম্পল। বাকি পড়ে থাকলো টু ডিউটি, এটা ওড। এবারে এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অপশন 1 ম্যাচ করছে 2 এর সাথে, তাহলে এ এ হয়ে গেল এখানকার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, ইন হুইচ প্লে বাই ক্রিস্টোফার মার্লো ইজ দ্য ইস্যু অফ সেক্সুয়াল চয়েস লিঙ্কড টু কোশ্চেন্স অফ অথরিটি অ্যান্ড পাওয়ার? ওকে, প্রশ্নটা বোঝা গেছে। ট্যাম্বারলিন, দ্য জু অফ মাল্টা, এডওয়ার্ড দ্য সেকেন্ড, ডক্টর ফাস্টাস। এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর ফাস্টাস। এবং এটা সঠিক উত্তর হবে এডওয়ার্ড দ্য সেকেন্ড, অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং নভেল ইউজেস এ মডিফাইড ফার্স্ট পার্সন ন্যারেটর? ওকে, তাহলে ফার্স্ট পার্সন ন্যারেশন আমরা কোন নভেলে দেখতে পাই? ডেভিড কপারফিল্ড, হার্ট অফ ডার্কনেস, এমা গালিভার্স ট্রাভেল। অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, হার্ট অফ ডার্কনেস। হু অ্যামং দ্য ফলোয়িং রাইটার্স ইজ নট আ ওয়ার পোয়েট? এনাদের মধ্যে কে ওয়ার পোয়েট নন? রুপার্ট ব্রুক, হপকিন্স, উইলফ্রেড ওয়েন, রবার্ট গ্রেভস। ডেফিনেটলি জি.এম. হপকিন্স, এখানে ইনি কিন্তু ওয়ার পোয়েট নন। ওকে, বাকিরা কিন্তু ওয়ার পোয়েট। যাচ্ছি পরের প্রশ্ন, হুইচ অ্যামাং দিজ থিওরিটিক্যাল স্কুল শিফটেড দ্য ফোকাস টু লিটারেরি স্টাডি ফ্রম অ্যান এমফেসিস অন দ্য অথার টু দ্যাট অফ দ্য রিডার? স্ট্রাকচারালিজম, সাইকোঅ্যানালিটিক থিওরি, রিসেপশন থিওরি, মার্কসিজম। এবং এটার সঠিক উত্তর হবে রিসেপশন থিওরি। ওকে, আচ্ছা যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। দ্য ফিমেল গথিক সাজেস্ট, এই ফিমেল গথিক যে টার্মটা এটা কি সাজেস্ট করছে? দ্য আনরুলি অ্যান্ড টেরিফাইং ফিমেল বডি, দ্য থিম অফ অ্যান র্যাডক্লিফস নভেল, আ স্টাইল অফ আর্কিটেকচার, এ টার্ম ডিনোটিং ওমেন্স পাল্প ফিকশন। অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, দ্য টার্ম ডিনোটিং ওমেন্স পাল্প ফিকশন। যাচ্ছি পরের প্রশ্ন, হু কনসিডার থার্ড ওয়ার্ল্ড লিটারেচার টু বি ন্যাশনাল অ্যালিগোরিজ? গায়ত্রী স্পিভাক, ফ্রেডরিক জেমসন, অমিতাভ ঘোষ, সালমান রুশদি। সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রেডরিক জেমসন। The concept of performativity is associated with
এই পারফরমেটিভিটি এটা কিন্তু জুডিথ বাটলারের দেওয়া একটা কনসেপ্ট। ওকে, জুডিথ বাটলারের দেওয়া কনসেপ্ট, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। মিথ, এটা তাহলে কোন কোন স্কুল অফ ক্রিটিক্স এটা বিশ্বাস করেন? মিথ ক্রিটিসিজম, ন্যারেটিভ থিওরি, জেন্ডার থিওরি, ফেমিনিজম। এবং এটা সঠিক উত্তর হবে জেন্ডার থিওরি। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। ইন দিস লাইন্স ফ্রম দ্য প্রোলগ টু দ্য প্লে রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য ফিয়ারফুল প্যাসেজ অফ দেয়ার ডেথ মার্কড লাভ is now the two house traffic of our stage. What does Shakespeare mean by the phrase the 2 hours traffic of our stage? তো শেক্সপিয়ারের এই রোমিও অ্যান্ড জুলিয়েটে এরকম একটা লাইন বলা রয়েছে, যেখানে এই একটা খুব ভালো কথা বলা হয়েছে, ট্রাফিক ইন নাও দ্য 2 hours ট্রাফিক অফ আওয়ার স্টেজ। তো এই 2 hours ট্রাফিক বলতে কি বোঝানো হয়েছে? দ্য ব্রেভিটি অফ দ্য হিউম্যান লাইফ, দ্য ডিউরেশন অফ দ্য প্লে, দ্য কন্ডিশন অফ দ্য রোডস ইন এলিজাবেথান টাইমস, দ্য টাইম নিডেড টু রাইড দ্য প্লে। এবং এটা সঠিক উত্তর যেটা হবে, এটা সম্ভবত অপশন এ হওয়া উচিত, কারণ এখানে তিনি মানুষের যে এই শর্ট স্প্যান অফ লাইফ, ওকে, এইটার সম্পর্কেই আলোচনা করেছেন। বাকি এটা যেহেতু আমার প্রশ্নগুলো কোনো অফিসিয়াল অ্যান্সার কি থেকে নেওয়া নয়, যে তোমরা চাইলে এটা একটু ক্রস চেক করে নিতে পারো। হচ্ছে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। নেম দ্য নভেল হুইচ ডিলস উইথ অ্যারিস্টটলস লস্ট ট্রিটিজ অন কমেডি। অর্থাৎ অ্যারিস্টটলের কমেডির সম্পর্কে তিনি যে মনে করা হয় যে তিনি কোনো একটা ট্রিটিজ লিখেছিলেন, যেটা পরবর্তীকালে আর রিকভার করা সম্ভব হয়নি। তো সেই হারিয়ে যাওয়া ট্রিটিজটার নামটা কি? ব্রেড অ্যান্ড ওয়াইন, দ্য নেম অফ দ্য রোজ, উলফ হল, জোরবা দ্য গ্রিক। অপশন ডি, জোরবা দ্য গ্রিক, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কিছু অপশন লিস্ট এ তে কিছুগুলো নোটেবল ইভেন্টস ইন ইংলিশ হিস্ট্রিতে দেওয়া রয়েছে এবং তাদের পার্সপেক্টিভ ডেটস। ওকে, তাহলে সোশ্যাল হিস্ট্রিটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে গিয়ে, এই সোশ্যাল হিস্ট্রি বিভিন্ন ধরনের যে সোশ্যাল ইভেন্টগুলো ঘটেছিল ওগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তো ইংলিশ মেড ল্যাঙ্গুয়েজ অফ কোড বাই কিং হেনরি দ্য ফিফথ, কুইন ভিক্টোরিয়া ডিক্লেয়ার্ড এমপ্রেস অফ ইন্ডিয়া, দ্য ক্লোজিং অফ দ্য থিয়েটার ইন ইংল্যান্ড, যেটা 1642-তে হয়েছিল, ভোটিং রাইটস ফর উইমেন এজড অ্যাবাভ 21 ইয়ার্স। এবারে এই প্রথম অপশনটা ম্যাচ করবে 1417। কুইন ভিক্টোরিয়াকে ইন্ডিয়ার ইমপ্রেস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল 1877-এ, আর ভোটিং রাইটস ওমেনরা পেয়েছিল 1928-এ। সো অপশন এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য রিলিজিয়াস মুভমেন্ট ইন 16th century ইউরোপ মেন টু disassociate itself from the Roman Catholic Church and revise the main tenets of Christianity was called ক্যালভিনিজম, কাউন্টার রিফরমেশন, রিফরমেশন, অ্যাংলিকানিজম। এবং এটা সঠিক উত্তর হবে রিফরমেশন, অপশন সি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন 21 থেকে 24, এটা একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। দ্য ফিমেল স্পেকটেটর, ওয়ান অফ দ্য আর্লিস্ট পিরিয়ডিক্যাল ইন্টেন্ডেড ফর উইমেন। অর্থাৎ ওমেনদের জন্য একটা পিরিয়ডিক্যাল তখন প্রচলিত ছিল, দ্য ফিমেল স্পেকটেটর, যেটা পাবলিশ হয়েছিল 1744 অ্যান্ড 1746, ওয়াজ স্ট্রিট বাই দ্য নভেলিস্ট। তাহলে কোন নভেলিস্ট এটা চালু করেছিলেন? স্যারা ফিল্ডিং, স্যামুয়েল রিচার্ডসন, এলিজা হেউড, ফ্রান্সিস বার্নি। একটা খুব ভালো প্রশ্ন এটা, দ্য ফিমেল স্পেকটেটর, কোশ্চেন নাম্বার 25। এবং এটা সঠিক উত্তর হবে এলিজা হেউড। অর্থাৎ এই ফিমেল স্পেকটেটরটা কিন্তু এলিজা হেউডের, তিনি এটাকে চালু করেছিলেন। ওকে, নেক্সট, ওয়ান্স এগেইন আবার সেই হিস্টোরিক্যাল ইভেন্ট থেকে দেওয়া একটা প্রশ্ন। কিছু ইয়ার্স রয়েছে, 1603, 1660, 1599, 1616, এবং এদিকে কিছু ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল ইভেন্টস দেওয়া রয়েছে। তো দ্য ওপেনিং অফ দ্য গ্লোব থিয়েটার, তো আমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাটেম্প করতে গিয়ে দেখতে পাচ্ছি যে গ্লোব থিয়েটার ওপেন হয়েছিল 1599-এ। ওকে, আচ্ছা, ফোলিও পাবলিশড অফ বেন জনসনস ওয়ার্ক। তো বেন জনসনের যে লেখাগুলো, এগুলো ফোলিও হিসেবে পাবলিশ হয়েছিল কততে? আচ্ছা, এইটা স্কিপ করছি আমি, তারপরে যাচ্ছি। দ্য ডেথ অফ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, এলিজাবেথ দ্য ফার্স্টের ডেথ কত সালে হয়েছিল? এটা আমরা 1603 হিসেবে মেনে নিই। দ্য রেস্টোরেশন অফ দ্য মনার্কি ইন ইংল্যান্ড, এটা হবে 1660। এইবারে পড়ে থাকলো বাকি যে অপশনটা, এটাকে আমরা ধরে নিলাম যে বেন জনসনের যে ফোলিওটা ওটা পাবলিশ হয়েছিল 1616। তাহলে এই হিসেবে যদি দেখা যায়, তাহলে 1 হয়ে যাচ্ছে 3, 2 হয়ে যাচ্ছে 4, 3 হচ্ছে 1 এবং 4 হচ্ছে 2। অর্থাৎ
অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নিও ডেফিনেটলি। Who among the following does not appear among the pilgrim who journey towards Canterbury in Chaucer's Canterbury Tales? The Pardoner, the Squire, the Reeve, the Abbot। অর্থাৎ এই চারটে চরিত্রের মধ্যে বা চারটে ক্যারেক্টারের মধ্যে কে পিলগ্রিমস হিসেবে আমরা ক্যান্টারবেরি টেলসে তাকে কিন্তু আমরা পাইনি। পার্টনারকে আমরা পেয়েছি, স্কোয়ারকে পেয়েছি, রিপকে পেয়েছি, বাট অ্যাবট বলে কোনো ক্যারেক্টার ছিল না। সো অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন। হুইচ of these plays is not appropriate for an essay on revenge drama in Renaissance England? তো এই যে রেভেঞ্জ ট্র্যাজেডি, আমরা সকলেই নিশ্চয়ই জানি এই রেভেঞ্জ ট্র্যাজেডির ব্যাপারটা। তো এই নিচের চারটের মধ্যে কোনটা কিন্তু এই রেভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে আসে না? গর্ভডাক, স্প্যানিশ ট্র্যাজেডি, হ্যামলেট, ফ্রেয়ার ব্যাকন অ্যান্ড ফ্রেয়ার বাঙ্গে। দেখো, গর্ভডাক, স্প্যানিশ ট্র্যাজেডি, হ্যামলেট এগুলো তোমরা সকলেই জানো, এগুলো রিভেঞ্জ ট্র্যাজেডি, বাট অপশন বিটা কিন্তু এখানে সঠিক নয়। তাই অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, কারণ এটা কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে পড়ে না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। হু অ্যামং দ্য ফলোইং ইজ ইউজুয়ালি কনসিডার টু বি দ্য ইন্সপিরেশন ফর স্টেলা ইন ফিলিপ সিডনিজ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা? অর্থাৎ এই ফিলিপ সিডনির অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা যে ওয়ার্কসটা আছে, ওখানে স্টেলা হিসেবে ফিলিপ সিডনি কার কাছ থেকে ইন্সপায়ার হয়েছিলেন? কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, ম্যারি কুইন অফ স্কটস, লেডি জেন গ্রে, পেনিলোপ ডেভারক্স। এবং এটা সঠিক উত্তর হবে পেনিলোপ ডেভারক্স। ওকে, অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে ম্যাচ দ্য ড্রামাটিস্ট ইন লিস্ট এ। লিস্ট এ তে কিছুজন ড্রামাটিস্ট রয়েছেন এবং লিস্ট বি তেও কিছুজন ড্রামাটিস্ট রয়েছেন, আমাদেরকে এটা ম্যাচ করতে হবে। টমাস মিডলটন, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, টমাস ডেকার। ডিডো, কুইন অফ কার্থেজ, শুমেকার্স হলিডে, ওমেন বিওয়ার অফ ওমেন, বার্থেলোমিউ ফেয়ার। তোমাদেরকে বলে রাখি, এরা সকলেই কিন্তু জেকোবিয়ান, এরা কিন্তু জেকোবিয়ান প্লে রাইট। ওকে, এবং এরা শেক্সপিয়ারের পরবর্তীকালে এবং কিং জেমস দ্য ফার্স্টের সময় এরা লেখালেখি করতেন। তো এই টমাস মিডলটনের লেখা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্কস কোনটা? তোমার ক্রিস্টোফার মার্লোর ডিডো, দ্য কুইন অফ কার্থেজ। বেন জনসন লিখেছেন বার্থেলোমিউ ফেয়ার। টমাস ডেকার শুমেকার্স হলিডে। টমাস মিডলটন ওমেন বিওয়ার অফ ওমেন। তাহলে এটা যদি আমরা সঠিকভাবে কারেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি 1 হয়ে যাচ্ছে 3 তে, 2 হচ্ছে 1 এ, 3 হচ্ছে 4 এ, এবং 4 হচ্ছে অপশন 2। তাই অপশন এ এখানকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 31। হুইচ অফ দ্য ফলোইং গ্রিক ড্রামাটিস্ট ইজ বিলিভ টু হ্যাভ ইন্ট্রোডিউস দ্য থার্ড অ্যাক্টর? ওকে, তো এই তৃতীয় ক্যারেক্টার মানে কোন ড্রামাটিস্ট এই থার্ড অ্যাক্টর হিসেবে ইন্ট্রোডিউস করেছেন তিনি তার প্লেতে? কোন অ্যাক্টর? অ্যাসকাইলাস, ইউরিপিডিস, সোফোক্লিস, থেপিস। এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ, এসকাইলাস। পরের প্রশ্ন, ইন হিজ পোয়েটিক্স হুইচ ট্র্যাজিক প্লে ডাজ অ্যারিস্টটল মেনশন অ্যাজ হ্যাভিং দ্য বেস্ট কনস্ট্রাক্ট প্লট? তো অ্যারিস্টটল তিনি তার পোয়েটিক্সে কোন প্লেটাকে তিনি বলছেন যে একটা বেস্ট এক্সাম্পল অফ কনস্ট্রাক্টেড প্লট? ওকে, মানে ওখানকার যে প্লটগুলো রয়েছে একদম বেস্ট, একদম সঠিকভাবে সাজানো রয়েছে, বা ওটাকে মানে বেস্ট এক্সাম্পল ধরা যেতে পারে আর কি ট্র্যাজেডি হিসেবে। অ্যাগামেমনন, সেভেন এগেন্স্ট থিপস, অ্যান্টিগনি, কিং ইডিপাস। এবং এটা সঠিক উত্তর হবে কিং ইডিপাস। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার ইন হুইচ দ্য ফলোইং ওয়ার্কস অফ জন মিল্টন ওয়ার রিটেন? অর্থাৎ জন মিল্টন, জন মিল্টনের যে ওয়ার্কসগুলো রয়েছে এটাকে কারেক্ট অর্ডারে সাজাতে হবে। এল এলেগেরো, প্যারাডাইস লস্ট, স্যামসন অ্যাগনিস্টিস, অ্যারিওপ্যাজিটিকা। এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি, এল এলেগেরো, অ্যারিওপ্যাজিটিকা, প্যারাডাইস লস্ট এবং স্যামসন অ্যাগনিস্টিস। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34। ইন গালিভার ট্রাভেলস বুক 1, when the chambers of the Lilliputian queen catch fire, how does Gulliver put out the flame? অর্থাৎ বুক 1 এ যখন লিলিপুটিয়ানরা তাদের কুইনের চেম্বারে ফায়ার লেগে গেছিল, তখন গালিভার কি করেছিল? হি থ্রো স্যান্ড অন দ্য ফায়ার, সে স্যান্ড থ্রো করেছিল ওই ফায়ারে। হি ইউজ ওয়াটার টু পুট আউট দ্য ফায়ার, তো এই জল ছুঁড়েছিল ওই আগুন নেভানোর জন্য। হি পুটস আউট দ্য ফ্লেমস বাই ইউরিনেটিং অন দেম, সে ইউরিনেট করেছিল এবং ওই ফ্লেমটা যেটা ছিল ওটা বন্ধ হয়ে গেছিল, নিভে গেছিল। হি ইউজেস ইজ কোট টু ডাউজ দ্য ফ্লেমস, বা
সে তার যে কোটটা ওইটা দিয়ে দিয়ে সে ওই ফ্লেমগুলোকে বন্ধ করেছিল, এবং এটার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। লিলিপুটদের ওই যে কুইনের চেম্বারে আগুন লেগে যাওয়ার ফলে আহ, অর্থাৎ গালিভার কিন্তু ওখানে ইউরিনেট করছিল। ওকে, অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য পোর্ট্রেট অফ অ্যাটিকাস, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ইন পোপস এপিস্টেল টু আর্থবুট নট। তো আর্থবুট নটের, পোপের যে এপিস্টেল টু আর্থবুট নট আছে ওখানে এটিকাস বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেটা কার স্কেচ? জোসেফ অ্যাডিসন, অলিভার ক্রমওয়েল, হরেস ওয়ালপোল, কুইন অ্যান। এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ, জোসেফ অ্যাডিসন। তো এই জোসেফ অ্যাডিসনকে কিন্তু আলেকজান্ডার পোপ তিনি তার যে এপিস্টেল অফ প্রবলেম অ্যাটিকাস হিসেবে রিপ্রেজেন্ট করেছেন, এবং এটা তিনি স্যাটারিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করেছেন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং পোয়েমস অফ কোলরিচ অ্যাপিয়ার্ড ইন 1798 এডিশন অফ লিরিক্যাল ব্যালেডস? অর্থাৎ কোলরিজের লেখা লিরিক্যাল ব্যালেডসের 1798 এডিশনে কোলরিজের কোন পোয়েমটা ছিল? ক্রিস্টাবল, ফ্রান্স অ্যানোড, ফ্রস্ট অ্যাট মিডনাইট, রাইম অফ দ্য এনসেন্ট ম্যারিনার। এবং এটা সঠিক উত্তর হবে রাইম অফ দ্য এনসেন্ট ম্যারিনার। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37, ফর হুইচ এডিশন অফ দ্য লিরিক্যাল ব্যালেডস ডিড ওয়ার্ডসওয়ার্থ ফার্স্ট রাইট দ্য প্রিফেস হুইচ ভার্চুয়ালি বিকাম এ ম্যানিফেস্টো ফর রোমান্টিক মুভমেন্ট? তো আমরা রোমান্টিক এজ যেটা ছিল ওই সময় আমরা রোমান্টিক এজের ম্যানিফেস্টো হিসেবে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেডসের প্রিফেসটাকে কনসিডার করি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কোন এডিশনে বা কত সালে পাবলিশ হওয়া এই এডিশনে লিরিক্যাল ব্যালান্সটা কিন্তু ছিল? এর সঠিক উত্তর হবে 1802, অর্থাৎ সেকেন্ড এডিশনে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ নট ট্রান্সলেটেড বাই হিম ইনটু ইংলিশ? রেড অরল্যান্ডার্স, চিত্রা, স্যাক্রিফাইস, দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার। কোশ্চেন নাম্বার 38, রেড অরল্যান্ডার্স, অপশন এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, আফটার দ্য নরম্যান কনকোয়েস্ট ফ্রেঞ্চ ওয়ার্ডস আর লিটারালি বরোড ইনটু ইংলিশ। তাহলে ফ্রেঞ্চ নরম্যান কনকোয়েস্টের পরে অনেক ধরনের ফ্রেঞ্চ ওয়ার্ড ইংলিশে এসেছে। তো এখানে এই ফ্রেঞ্চ লোন ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এবং লিস্ট এতে ম্যাচ দ্য ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস ইন লিস্ট ওয়ান, লিস্ট এ, অ্যান্ড সোর্স অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কি থেকে এই সোর্স অফ অ্যাক্টিভিটি কি এই সমস্ত ওয়ার্ডগুলো, সেটা আমাদেরকে লিস্ট বি থেকে আইডেন্টিফাই করতে হবে। ব্যালড্রিক, ভেস্টমেন্ট, পিজেন্ট, বিফ। ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক। এই যে ব্যালড্রিক, এটা কিন্তু এসেছে ওয়ালফেয়ার থেকে, ভেস্টমেন্ট এসেছে রিলিজিয়ান থেকে, পেজেন্ট এটা এসেছে ফিউডাল সোশ্যাল স্ট্রাকচার থেকে, বিপ কুজন থেকে। ওকে, সো এখানে অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট জন ওয়াইক্লিফ? তোমরা নিশ্চয়ই জন ওয়াইক্লিফকে চেনো বা ওনার সম্পর্কে পড়েছো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, যখন মিডিয়ামেল এজ চলছিল ওই সময়কার একজন রিফর্মার। তো এখানে তার সম্পর্কে কোনটা ঠিক নয়, কোন স্টেটমেন্টটা ঠিক নয়? ওয়াইক্লিফ অ্যাডভোকেটেড দ্য ট্রান্সলেশন অফ দ্য বাইবেল ইন্টু ইংলিশ অ্যান্ড হি ইজ প্রেজিউমড টু হ্যাভ আন্ডারটেকেন সাচ আ ট্রান্সলেশন হিমসেলফ। Wycliffe's later followers were referred to as Lollards. With his rejection of the doctrine of transubstantiation, Wycliffe anticipated Luther and the Reformation. Wycliffe had an amicable relationship with the contemporary Pope, Gregory the 11th, এবং এটা সঠিক উত্তর হবে অপশন ডি। তার কারণ বাকি যে অপশনগুলো বা স্টেটমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু ওয়াইক্লিফের সম্পর্কে ঠিক বলা রয়েছে, বাট পোপ গ্রেগরি দ্য 11 সাথে কিন্তু ওয়াইক্লিফের কোনো রকম কোনো রিলেশনশিপ ছিল না। ওকে, যে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41, এখানে সেরকম একটা অ্যাসারশন দিয়েছে এবং তার একটা রিজন দিয়েছে। শেক্সপিয়ার্স কোম্পানি শিফটেড ফ্রম সর্ডিস টু ব্যাংকসাইড অ্যান্ড erected their Globe Playhouse Theatre in 1599. তার কারণটা কি? The outbreak of plague was become more virulent in Shoreditch. The lease on the land in Shoreditch where their earlier theatre stood had expired. Bankside promised the patronage of wealthier classes, which was commercially more attractive. The masters of the revel, prompted by Queen Elizabeth, ordered this shift. এবং এটার সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কোয়ালিফাই অ্যাজ অ্যান এক্সাম্পল অফ 19th সেঞ্চুরি ইন্ডিয়ান ইংলিশ রাইটিং? এগুলোর মধ্যে কোনটা 19th সেঞ্চুরি ইংলিশ রাইটিং মধ্যে পড়ে না? লালবিহারী দেশ, গোবিন্দ সামন্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজমোহন সোয়াইপ, মাইকেল মধুসূদন দত্ত ভিজিয়া, দিন মোহাম্মদ দ্য ট্রাভেলস অফ দিন মোহাম্মদ। ওকে,
এবং এটা সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত রিজিয়া। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43। তো এটা একটা খুব বড় প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, বাট আমি তোমাদের জন্য এটার উত্তর শুধু বলে দিচ্ছি। এটা অপশন বি, তোমরা একটু দেখে নিও। যাচ্ছি পরের প্রশ্ন। হুইচ অফ শেক্সপিয়ার্স ওয়ার্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্সন? অর্থাৎ লিস্ট এ তে শেক্সপিয়ারের কিছুগুলো ওয়ার্কসের নাম দেওয়া রয়েছে, এবং লিস্ট বি তে সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ভার্সন, মানে ধরো বলতে পারো একটা রিক্রিয়েশন। ম্যাকবেথ, হ্যামলেট, কোরিওলেনাস, রোমিও অ্যান্ড জুলিয়েট। যে ম্যাকবেথ, একে কিন্তু আমরা উবুরই, ওকে, উবুরইতে দেখতে পাই। হ্যামলেট, রসেনক্রেনেস অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্সন, এটা অ্যাসোসিয়েটেড ভার্সন এগুলো। তাহলে অপশন ওয়ান তার সাথে লিস্ট বি থ্রিতে মিল হচ্ছে, টু হচ্ছে ওয়ানে, তাহলে থ্রি ওয়ান, এবং টু হচ্ছে, সরি, অপশন ওয়ান ম্যাচ করছে লিস্ট বির অপশন থ্রির সাথে, এবং লিস্ট টু, লিস্ট এর অপশন টু ম্যাচ করছে লিস্ট বির অপশন ওয়ানের সাথে। আর এটা 44 এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন। হু প্রমালগেটেড দ্য কনসেপ্ট অফ ইক্রিচার ফেমিনিজম? তোমরা সকলেই জানো এটা, এই ইক্রিচার ফেমিনিজম কার কনসেপ্ট? সিমন দি বিভো, ক্রিশ্চিয়ান ডি পিজা, হেলেন সিক্সুস অ্যান্ড লুইস মাইকেল। এবং এটা সঠিক উত্তর হবে হেলেন সিক্সুসের দেওয়া ইক্রিচার ফেমিনিজম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট অ্যাপ্লিকেবল টু Donne's poem The Sunny Rising? The poem begins by hailing the sun as a harbinger of good news for the lovers. The sun is portrayed as aging and is need to rest. The mistress is compared to the state and the lover is a prince. The world outside seemed to be contracted and made available in the world of the lovers. Okay, এবং এটা সঠিক উত্তর হবে অপশন এ, দ্য পোয়েম বিগিনস বাই হেলিং দ্য হারবিঞ্জার অফ গুড নিউজ ফর দ্য লাভার্স। না, এটা তো নয়, গুড নিউজ নিয়ে আসেনি তারা। সান যখন, মানে সূর্য যখন প্রথম কার্টেনের মধ্যে দিয়ে ওকে উঁকি মারছিল, এইটা তো জন ডান তার পোয়েমে বলছেন যে তিনি এটা চাইছেন না যে তাদেরকে, এই লাভারদেরকে, মেল আর ফিমেল লাভারকে ডিস্টার্ব করুক সান। ওকে, তো নিশ্চয়ই ও গুড নিউজ নিয়ে আসেনি, তাই এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল। ওকে, সো অপশন এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। অথার এবং তাদের ওয়ার্কস আমাদেরকে ম্যাচ করতে হবে। যা পল সাতরে, আর্থার স্কোফেনার, ফ্রেডরিক নিৎজে, ইমানুয়েল কান্ট। দা স্পিক জারাথুস্ট্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা ওয়ার্কস এটা তুলে নিও, লিখে নিও এটা। ফ্রেডরিক নিৎজের লেখা দ্য দ্য স্পোক জারাথুস্ট্র। ওকে, দ্য এজ অফ রিজন, দ্য ক্রিটিক অফ পিওর রিজন, দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন। ওকে, সো অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আর এই দিক থেকে যদি দেখি, যা পল সাতরে, ইনি কিন্তু দ্য এজ অফ রিজন লিখেছেন। আর্থার স্কোপেনার, এনার লেখা দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন। ইমানুয়েল কান্ট, দ্য সার্কেল অফ পিওর রিজন। ওকে, সো অপশন ডি এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইংলিশ অথার আর তাদের ওয়ার্কসের ম্যাচিং করাতে হবে আমাদেরকে। এ কে রামানুজন, গিরিশ কনরাড, পলি সেনগুপ্ত, অনুরাধা, অরুন্ধতী রয়। বয়েলড বিনস অন টোস্ট, দ্য স্পোক সুপর্ণখা, সো সেট শকুনি। দ্য সিডিয়াস হার্ট, ইজ দেয়ার অ্যান ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং? আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের ইন্ডিয়ান অথারদের ওয়ার্কসগুলো আমরা অপশন লিস্ট বি তে দেখতে পাচ্ছি। তো আমরা এটা ম্যাচ করে নিই। এটা সঠিক উত্তর যেটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে এ কে রামানুজন, ইনি কিন্তু দ্য স্পোক সুপর্ণখা এটার সাথে যুক্ত রয়েছেন। এবং গিরিশ কর্নাড, বয়েলড বিনস অন টোস্টেড এগস, অন টোস্ট, অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। পলি সেনগুপ্ত, ইনি কিন্তু মাই সিডিয়াস হার্টের সাথে যুক্ত, এবং বাকি থাকছে অরুন্ধতী রয়, তিনি অপশন ফোর এর সাথে কানেক্টেড। সো অপশন এ, 48-এর যে অপশন এ রয়েছে ওইটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, আবার একটা ওরকম বেশ লং প্যাসেজ দেওয়া রয়েছে, আমরা একটু দেখে নিই। অ্যাসারশন দেওয়া রয়েছে কি, অ্যাডভেন্টেশনস অফ শেক্সপিয়ার্স amendations of Shakespeare's plays become a major concern among editors of the 18th century. Okay, there is a huge demand to present Shakespeare's plays as musical on 18th century theatres. The 18th century editors found Shakespeare's text corrupt, particularly by new classical standard. The editors rebelled with one another, each trying to present the definitive version of a play. Shakespeare's blank verse had to be recast in heroic verse.
অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, আজকের কোশ্চেন অ্যানালাইসিসের লাস্ট ক্লাসে লাস্ট প্রশ্নে আমরা আছি। কিছুগুলো ক্যারেক্টার দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা। আর কোথাকার ক্যারেক্টার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সিসি জুপ, বিলি সাইক্স, লেডি ডেডলক, লুইস ম্যানেট। তো এই যে বিল সাইক্স, এটা কিন্তু অলিভার টুইস্টের ক্যারেক্টার। 2 = 4, তাহলে দেখো আমি যদি 2 = 4 হিসেবে ধরি, এবার সব ক্যারেক্টার তো সবসময় জানা সম্ভব হয় না, কিন্তু এই প্রশ্ন অ্যাটেম্প করার পরে এই বাকি যে তিনটে ক্যারেক্টার আছে এদের সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। তো বিল সাইক্সটাকে যদি আমরা অলিভার টুইস্টের সাথে অ্যাড করে নিই, দেখো তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে বাকিগুলো। এই 2 অপশনটা 4-এ রয়েছে মাত্র একটাতেই, এতে। তাহলে এই একটাতেই আমরা গেস ওয়ার্ক করে একটা সঠিক উত্তর করতে পারি, তাই না? তো এরকম সব প্রশ্ন আমাদের পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কিছু কিছু এলিমিনেশনের মাধ্যমে বা এলিমিনেট করেও কিন্তু আমরা সঠিক প্রশ্নের সঠিক উত্তরের পাশে যেতে পারি। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের শেষ প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা ভালো করে তার উত্তরগুলো মিলিয়ে নিলে। যদি তোমাদের মনে কোনো কনফিউশন থাকে তোমরা এটা ক্রস চেক করে নিতে পারো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই এভরিওয়ান।